আপনাকে পাচ্ছেন আমার? ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ সময় জি, দিচ্ছেন। শুনতে পাচ্ছি। আমি শুরু করি যে গেল 17 নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় হলো, মৃত্যুদণ্ডাদেশ দিলেন। তারই আসলে তার সময়ই প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপনি একজন আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ কর্মী হিসেবে আপনার প্রতিক্রিয়া কি, এবং আপনার জানা মতে দলের নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন? প্রথম কথা হচ্ছে যে আমার দলের নেতা কর্মীদের প্রতিক্রিয়ার সাথে আমার প্রতিক্রিয়ার কোনো ভিন্নতা নাই, একদম একই জায়গায়। অবশ্যই এটা কোনো কোনো ধরনের সুখকর অনুভূতি বয়ে আনে না। এবং আপনার এই অনুষ্ঠানের আগে আমি লন্ডন থেকে সরাসরি সম্প্রচারিত হয় এরকম একটা অনুষ্ঠানে আমাকে এই 17 তারিখের রায় ঘোষণার পরপরই আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং সেখানে আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে বিচার কাজের তো একটা প্রক্রিয়া থাকে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যে কোনো ব্যক্তির ব্যাপারে অভিযোগ আনতেই পারে, কিন্তু সেই অভিযোগটা কিভাবে খণ্ডানো হবে সেটার উপরে নির্ভর করে সময়ের বিচারে ওই সাজা দেওয়া বা ওই রায়টা আদৌ কোনোদিন গ্রহণযোগ্যতা বা টিকবে কিনা। সেই মাপকাঠিতে অবশ্যই বাংলাদেশে এখন যা চলছে বা যা চলেছে এটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, কিন্তু এই অভিযোগ খণ্ডানোর জন্য মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বা শেখ হাসিনার পক্ষ থেকে কি কোনো অ্যাপ্রোচ ছিল? মানে তার তো কোনো আইনজীবীও ছিলেন না আদালতে। রাষ্ট্রপক্ষ না, না, রাষ্ট্রকে নিয়োগ করতে হয়েছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। মানে প্রাইমারি পয়েন্ট তো সেটাই। সেটা হচ্ছে যে ইউ আর নট ডিলিং উইথ এ নর্মাল পার্সন, ইউ আর ডিলিং উইথ 5 টাইম প্রাইম মিনিস্টার, daughter of the father of the nation, and the president of Bangladesh Awami League. So she is not exactly a usual person that you meet every day in a cafe, right? তো তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে যে আপনি যদি ওনার বিচার করতেই চান তাহলে ওনার প্রতিনিধিত্বের ব্যাপার আছে, ওনার প্রতিনিধি গেল না কেন? আত্মসমর্থনের ব্যাপার মানে আছে। প্রতিনিধি গেল না কেন? হ্যাঁ, আমি আসছি, আমি সে জায়গায় আসছি। এখন কথা হচ্ছে আহ, আমি যখন এই বিষয়ে আলাপ করছিলাম ওই অনুষ্ঠানে, অপর পক্ষ থেকে আমাকে বারবার বলা হচ্ছিল যে আম, আহ, ওনাকে আমরা কিভাবে খবর দিব যে আত্মসমর্থন করার জন্য উনি আইনজীবী দেখ। হ্যাঁ, ওনার তো কোনো ঠিকানা আমাদের কাছে নাই। তাই আমি বললাম যে লোক, এগুলো তো হচ্ছে আহ, জেগে থেকে চোখ বন্ধ করে রাখা বা জেগে থেকে ঘুমানোর মতো ব্যাপার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অ্যাপ্রোচ করার জন্য তো আপনার স্পেসিফিক ঠিকানা লাগে না। আপনি যদি স্পেশাল ট্রাইব্যুনাল, যেটা মানে বিশেষ পরিস্থিতিতে বিশেষ অপরাধের জন্য বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিশেষ একজন ব্যক্তির বিচার করতে চান, তাহলে বিশেষ ব্যবস্থাপনায় তাকে সঠিক বিচার দিতে পারবেন, সেই বিশেষ ব্যবস্থা আপনাকে করতে হবে। তার মানে অনেকগুলো বিশেষ না, সেই বিশেষ বিশেষ ব্যবস্থাপনা ট্রাইব্যুনালে। আমরা আমরা অবশ্য বরাবরই দেখেছি আদালত আসলে, যে আপনি বলছেন না জেগে থেকে ঘুমায়, আদালত সবসময়ের মতো এখনো এবারও আচ্ছা, আমরা আদালত জানতেন যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র না, সাবেক আমি একটু ওই স্বরাষ্ট্রমন্ত্রী তারা প্রক্রিয়াটা, তারা দেশের বাইরে জানার পরে তারা যেন দেশ ছাড়তে না পারে না, এরকম নিষেধাজ্ঞা জারি করেছেন। এই না, বিষয়গুলো নিয়ে আমি আলোচনা একটু, হয়। না, আমি একটু ওই প্রক্রিয়াটা একটু বলতে চাই। আমি একটু হ্যাঁ, মানে প্রশ্নটা একটা করে দেই, তাহলে অল্টারনেটিভ একসাথে বলতে আপনি চাই। প্রক্রিয়াটা বলেন। প্রশ্নটা হচ্ছে যে জি, আমি একটু প্রশ্নটা জি। এটা করে দেই যে মানে বিশেষ ব্যবস্থাপনায় করতে হবে তো বিশেষ মানে আদালত বা এই পাশটা হচ্ছে জেগে থেকে ঘুমাচ্ছে বলছেন, মানে ঘুম থেকে উঠে বা স্বয়ংক্রিয়ভাবে কেন আসামি পক্ষকে তার 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 জন্য তাকে তো ডিফেন্ড করতে হবে, তাই না? সেটা না, তো আমি তো, আদালত ডেকে ডেকে আমি বলবে তো না। সে জায়গায় যাচ্ছিলাম। জি, এখন বলেন। না, আদালতটাকে বলবেন কেন? আমি তো সে জায়গায় যেতে চাচ্ছি, আপনি বলেন। আমাকে যদি বলতে দিতেন। আমি এখন বলি, অসুবিধা নাই। শত বছরের ঔপনিবেশিক বিস্তৃতি দিয়ে গড়ে ওঠা বা ঘেরা যে আইন ব্যবস্থা বাংলাদেশের, সেখানে বাংলাদেশ বলে না, এমনকি যেই দেশ থেকে আমাদের দেশের আইনের এই এই যে সমসাময়িক আইনের যে উৎপত্তি করেছে, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় কমন ল, যেটা ইংল্যান্ড বা যুক্ত রাজ্য থেকে আগত, হ্যাঁ, সেখানে কিন্তু এলান করার একটা ব্যবস্থাপনা রয়েছে। অর্থাৎ আপনি যদি সমন জারি করেন, আপনি যদি কারো সম্পত্তি ক্রোপ করতে যান, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে যখন ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না, তখন সরকারের পক্ষ থেকে এলান করা হয়। অর্থাৎ হয় ঢোল বাজানো হয়, না হলে কোনো একটা মাধ্যমে একেবারে পাবলিকলি একটা জিনিস জানানোর একটা ব্যবস্থাপনা কিন্তু রয়েছে। শেখ হাসিনা কি এখন আমি জানতেন না কিন্তু যে তার আমি, বিরুদ্ধে না, মানে না, আদালতে মামলা না, চলছে? না, না, প্লিজ আমাকে একটু বলতেন। এই জন্য আমি প্রথমে একটা কথা বলেছি, বিশেষ অপরাধের জন্য বিশেষ একজন ব্যক্তিকে বিশেষ ট্রাইব্যুনালে আপনি বিশেষভাবে বিচার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনি পাবলিকলি যদি একটা ফরমান জারি করতেন যে উনি চাইলে ওনার পছন্দসই উনি যে কোনো আইনজীবীকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিয়োগ করতে পারেন, তাহলে তো আজকে আর যাই হোক অনেকগুলো কারণের ভিতরে একটি কারণ কমে যেত। সেটা তো আপনি করেননি, আপনি এখনো তো করতে এটা সুযোগ পারতেন। আছে না, এখনো তো আপিল বাকি, এখন তো এখন পাবলিক এখন ফরমান কি জারি সুযোগ? করার দরকার নেই, আপনি তো পাবলিক রায় হয়ে গেছে, এখন কি আপিল না, করবেন? আপনার আপনার মনের ইচ্ছা ছিল ওনাকে ফাঁসি দেওয়া, আপনি ফাঁসি দিয়েই ফেলেছেন। এখন আর কি সুযোগ? আপিল। এখন যদি আপনি পরবর্তী 5টা মামলাতেও এই ব্যবস্থা গ্রহণ করেন, হ্যাঁ, তাতে কি হবে? তাতে আপনি যে আপনার ইচ্ছা মতো বিচারটা করে নিলেন, এটা তো আর পরিবর্তিত হবে না, এটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবং না, বাস্তবতা হয়ে হচ্ছে যায়নি রাশিদ রহমান, যে হয়ে যায়নি, এখন আপিল না না প্রক্রিয়া বাকি না আছে, না আপিল না হওয়া না পর্যন্ত না, আমি কিন্তু আমি আমি বলছি মামলার চূড়ান্ত না না রায় হয়েছে বলে বলা যায় না। না, আপনি আপিলে যাচ্ছেন কখন? যখন আপনি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে আইনটা করা এইভাবে যে জননেত্রী শেখ হাসিনা নিজে শারীরিকভাবে হাজির না হলে আপিল করতে পারবেন না। সেজন্য আমি বলছি যে আপনি তো বুঝতে পারতেছেন যে ওনার প্রাণনাশের হুমকি ছিল বলেই তো উনি এখন দিল্লিতে, বাংলাদেশে না। এই বিষয়ে কারো সন্দেহ নাই যে ওনাকে সুযোগ মতো কেউ পেলে তাকে হত্যা করবে। ওনাকে এর আগেও বহুবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, এবারও এর কোনো ব্যতিক্রম নয়। তাহলে শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে যদি আপনি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে বিশেষভাবে তার বিশেষ বিচার করার জন্য বিশেষভাবে নিয়োগকৃত তার আইনজীবী পাওয়ার একটা সুযোগ থাকতে হবে, বিশেষভাবে তার আপিল করার একটা সুযোগ থাকতে হবে। এখন আমি জানি আপনি বলতে পারেন যে কই আপনাদের সময় তো আপনারা রাখেন নাই। হ্যাঁ, হয়তো আমরা রাখি নাই, কিন্তু আমি বলছি যে ইতিহাসের বিচারে আপনি এখনকার বিচার যদি সঠিক করতে চান, তাহলে বিশেষ পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা বড্ড প্রয়োজন। বিশেষ পরিস্থিতি বিশেষ ব্যবস্থা, কিন্তু আইনটা তো আসলে মানে বিকজ হ্যাঁ, বিকজ এটা একটা জিনিস মনে রাখবেন, আইনে কিন্তু এটা সিদ্ধ, আপনি একদম মিলিয়ে নিবেন যে কোনো বড় আইনজীবী বা আইনজ্ঞ থেকে বিচার করতে পারাই শুধু আইনের কাজ না। বিচার করার সময়, বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে যিনি বিচার প্রার্থী অথবা যার বিচার হবে, তাদের উভয়ের নিরাপত্তা দেওয়াও কিন্তু আইনের অন্যতম একটি দায়িত্ব। ও ছাড়া কোনো প্রক্রিয়া সম্পন্ন হয় না। আপনি যদি তো ডক্টর ইউনূসকে আজকে শেখ হাসিনা জিজ্ঞাসা তো করেন এই বার্তাটা কি নির্মোহভাবে দিয়েছেন কখনো যে যে তিনি 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 নিরাপত্তা 100%, চান? না না না, একজন নাগরিককে কেন নিরাপত্তা চেতে হবে? তার যতটুকু নিরাপত্তা দরকার ততটুকু নিরাপত্তা দিতে হবে। এটাই রাষ্ট্র, এর জন্যই সরকার, এর জন্য দেশ। যদি আপনি আজকে প্রফেসর ডক্টর ইউনূসের যে সরকার, সে সরকারের যে কোনো দায়িত্ববান ব্যক্তি তাকে যদি প্রশ্ন করেন, অথবা বিচার ব্যবস্থাপনায় যারা সক্রিয় আছেন, সম্মুখভাগে আছেন, তাদের যে প্রশ্ন করেন যে আপনারা কি নির্মোহভাবে জাতির সামনে এই প্রতিশ্রুতি দিতে পারেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিশ্চিত 100% নিরাপত্তা আপনারা আগে নিশ্চিত করতে পেরেছিলেন, ওই পরিস্থিতি তৈরি করতে পেরেছেন? এই দেশে যেখানে একজন সাধারণ মানুষ এখন রাত্রেবেলা এতটুকু ছিনতাই হওয়া ছাড়া ঘরে যেতে পারে না, এই দেশে যখন একজন সাধারণ ব্যবসায়ী দিনে দুপুরে আপনার দেশীয় অস্ত্রশস্ত্র বা বিদেশি অস্ত্রের আক্রমণে একেবারে লাইভ ভিডিওর সামনে প্রাণ দিতে হচ্ছে, সেখানে আপনি এরকম একজন ভিআইপি, এরকম একজন বিশেষ ব্যক্তি, আপনার কাছে অপরাধী হতে পারে, আমার কাছে অপরাধী না হতে পারে, কিন্তু তিনি বিশেষ ব্যক্তি, এই বিষয়ে কোনো বিতর্ক নাই। সেই বিশেষ ব্যক্তির আপনি নিরাপত্তা বিরাজ না করে, নিশ্চিত না করে, আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনি যেভাবে চাবেন সেভাবে বিচার হয়ে যাবে? I am saying if you want to do justice to the history of Bangladesh, and for time's sake, if you want to be absolutely correct, 100% on the altruistic side, then 110% you have to first ensure the security, well-being, and welfare of the person that you want to try. It's very simple. তিনি যদি আসতেন, ধরুন এগুলো তো একটা হাইপোথেটিক্যাল কথা হচ্ছে যে আসলে তার নিরাপত্তা হবে হবে কি না, হয়তো হবে না, পরিস্থিতি আসলে সেরকমই ছিল 5ই আগস্ট বা তার আগের অবস্থা যেটা, সেটা হয়তো সেরকমই ছিল, কিন্তু এটি তো এখন তার যে নিরাপত্তা নাই আচ্ছা, বাংলাদেশে। আমি ধরেন আমি এভাবে আপনার কথাটা বলি, আপনার কথা আমি বুঝতে পারছি। আমি আপনাকে এভাবে বলছি যে আপনি একজন মানুষ, আপনি মা, আপনি সহধর্মিণী, আপনি কারো কন্যা। বিলিভ মি, আপনার মনে যদি এতটুকু শঙ্কা হয় যে কোথাও গেলে আপনার প্রাণনাশ হতে পারে, এটা হাইপোথেটিক্যাল নাকি কাগজে কলমে প্রমাণযোগ্য, এটার জন্য কি আপনি অপেক্ষা করবেন? তো সেটি তো আসলে সবার ক্ষেত্রেই প্রযোজ্য এই আচ্ছা, বিষয়টা, তাই না? এবং আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার অ্যাকচুয়ালি নিউট্রাল থাকার কথা, নিউট্রাল থেকে আপনি উত্তরটা দিবেন। আপনার কাছে কি মনে হয় আপনি গত 15 মাসে এই বর্তমান ইউনূস সরকারের অধীনে যে বিচার ব্যবস্থার যা ফুটেজ বা যা দেখলেন,
যেভাবে আসামিরা আক্রান্ত হচ্ছেন, যেভাবে আদালতে আইনজীবীদেরকে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, হ্যাঁ, আপনার অভিযুক্ত ব্যক্তিকে কাঠগড়ায় হাজির করার আগেই মোটামুটি গুরুতরভাবে আহত করে ফেলে, দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে আসলে কি আপনি যে শেখ হাসিনা বিষয়গুলো নিরাপদ? আপনি যে বিষয়গুলোর কথা উল্লেখ করছেন সেই বিষয়গুলো নিঃসন্দেহে আমার কাছেও না নিন্দনীয় না, মনে আমি হচ্ছে, কিন্তু সেই এটা এটা নিন্দনীয় এটা বিষয়টা আগে যে হচ্ছে খুব কি, প্রশংসনীয় ছিল তাও না। অতএব না ওই না জায়গাটাই আসলে না না না, আমি কাউকে প্রশ্ন করছি না, আমি আপনার মাধ্যমে খুব সিম্পল কয়েকটা কোশ্চেন বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করছি। বিশ্বাস করেন, আপনি যখন বিচার নিয়ে কথা বলবেন আচ্ছা, তখন, এখন অ্যাপিল করার সুযোগ আছে, যথেষ্ট নিশ্চিদ্র নিরাপত্তার কথা আপনি বলছিলেন, সেই নিরাপত্তা চেয়ে কি হ্যাঁ আপনার মনে হয় অ্যাপিল হ্যাঁ, করতে সরকার চাওয়া উচিত কেন শেখ হাসিনা? কেন সরকার তো এটাও করতে পারেন, ফরমান জারি করতে পারেন, এলান করতে পারেন এভাবে যে যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নিকটবর্তী কোন দূতাবাসের কাছাকাছি থাকেন, সেখানে তিনি নিজে উপস্থিত হয়ে একটা ওকালতনামা সই করার মাধ্যমে তার পছন্দনীয় আইনজীবী নিয়োগ দিতে পারেন। অথবা আমি তো বললাম বিশেষ ট্রাইব্যুনাল না, বিশেষ অপরাধ, তো এই ধরনের অপরাধ তো প্রতিদিন আপনি এই অভিযোগ দেখা যায় না, এবং বিশেষ ব্যক্তি, আপনি তো এটাও করতে পারেন যে of her own choosing she can choose a embassy where she will appear physically. প্রশ্ন হচ্ছে আপনি কি আসলে চান ফেয়ার বিচার হোক? আমার মনে হয় না, এই জন্যই আপনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন না। এটা বাংলাদেশের নতুন কিছু না। আমরা বাংলাদেশে, আমি তার একদম ধোয়া তুলসী পাতা না, আমরা তো বিভিন্ন সময় আমাদের সুবিধাজনক ভাবে অনেক কিছু করেছি, এখানেও তাই হচ্ছে। আমাদের একটা ফাঁসির রায় দরকার, আমরা দিয়ে দিয়েছি। দ্যাটস হোয়াট উই নিডেড। আচ্ছা, আর এখন ধরেন এই যে নতুন গুম সংক্রান্ত মামলায়, যে আর একটা মামলা যেখানে সেনা কর্মকর্তার অনেকেই আসামি হিসেবে আছেন, সেই মামলায় শেখ হাসিনার আইনজীবী হিসেবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েছেন জেরাই খান পান্না। এই বিষয়ে আপনাদের মানে আপনার কি মনে হয়, এই বিষয়টা কেমন হলো? না, এই বিষয়ে আমার বক্তব্য খুব সহজ। যিনি অভিযুক্ত তার মতামত ছাড়া তো আপনি কোনো আইনজীবী নিয়োগ করতে পারেন না। আমি কাউকে ছোট করবো না, কাউকে বড় করবো না, আমি কোনো কনস্পিরেসি থিওরিও খুঁজবো না। আমি এত সস্তা জায়গায় যেতে চাই না। আমি দেখেছি যে এই নিয়োগ নিয়ে অনেক অনেক কিছু বলছে, আপনি নিজেও হয়তো মতামত লক্ষ্য দেবার করেছেন। কোনো প্রক্রিয়ায় কি মানে না আসামি না, পক্ষ আমার দিয়েছে? আমার জায়গা, আমার জায়গাটা সহজ, মানে আমি আপনি আবারও সব দায় আপনাকে বলছি। রাষ্ট্রপক্ষের উপর দিচ্ছেন বা রাষ্ট্রকে দিচ্ছেন, মতামত দেবার সেটার কোনো প্রক্রিয়া না, কি আমি কোনো আসামি দায়ী পক্ষ গেছে? রাষ্ট্র, আমি কোনো দায় রাষ্ট্র বা কারো উপরে দিচ্ছি না। আমি বলতে চাচ্ছি খুব সহজ ব্যাপার, আমি বলতে চাচ্ছি যে বাস্তবতার নিরিখে আপনি সত্যি যদি সময়ের প্রতি সুবিচার করতে চান, এবং এই যে 1400 মানুষ যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, আহ, আহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, এগুলো তো সত্য, এগুলো হয়েছে, এগুলো তো মিথ্যা না। শুধু শুধু যে ছাত্ররা আক্রান্ত হয়েছে তা না, পুলিশ বাহিনীর, আমার পুলিশ বাহিনীর যা ভাইয়েরা যারা আছেন তারাও তো আক্রান্ত হয়েছেন, বিভিন্ন পর্যায়ের মানুষ আক্রান্ত হয়েছেন, নিহত হয়েছেন। আমার কথা হচ্ছে সত্যি এটাকে সামগ্রিকভাবে এভাবে বলতে হয় যে সময়ের প্রতি যদি সুবিচার করতে চান, এটা তো একজনের বিচার নয়, এটা একজনের বিচার প্রার্থিতা নয়, এটা একটা অনেক বড় একটা ব্যাপার, এবং বৃহৎ জায়গাগুলো বিশেষ হয়েই আমাদের সামনে আহ, উপনীত হয়, ঠিক আছে না? এই জন্য আমি বলছি যে আমি দায় কারো উপরে দিচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আপনি যারা নিশ্চিদ্র নিখাদ বিচার বলতে চাচ্ছেন তা নিখাদ নয়, এবং আইনের ভাষায় যা একেবারে নিখাদ না তা দিয়ে আপনি কাউকে সাজা দিতে পারবেন না। আমি কি বুঝতে পারলাম কথাটা? সুতরাং যদি আপনি নিখাত করতে চান, ত্রুটিমুক্ত করতে চান, তাহলে ত্রুটিমুক্ত করার অনেক উপায় আছে, অবলম্বন আছে। আপনারা যেটা যে আবার উপায়গুলো আপনি, অবলম্বন করলেন না, মানে না না নিখাত না করার না, একটু সেই একটা নিখাত। মিনিট শারমিন প্লিজ, জি। 1 মিনিট, আই বেগ ইউ পার্ডন। সেই উপায় বা অবলম্বন আপনারা গ্রহণ করবেন না। কারণ কেন করবেন না আমি বেশি কথা বলবো না, একটা উদাহরণ শুধু আপনাকে আমি দিব। আমি আপনাকে বললাম শারমিন, আগামীকালকে তো লিথাল উইপন ব্যবহার করা হবে। আপনি কে? আপনি গণমাধ্যম কর্মী, আপনি তো পুলিশের কেউ না, আপনার তো অস্ত্র অস্ত্র নাই, হ্যাঁ, আপনি সেনাবাহিনীর কেউ না। এখন কোন এক জায়গায় লিথাল উইপেন ব্যবহার করার কারণে কেউ মারা গেলেন, আইনের চোখে আপনি কিভাবে এটাকে সংযুক্ত করবেন? যদি রাজসাক্ষী সেটাতে আপ- অ্যাপ্রুভ করেন যে হ্যাঁ হয়েছে, No, 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 না, আমি একটা অডিও ক্লিপের কথা বললাম, রাজশাহীতে পরে যাচ্ছি, আমি সেই বিষয়ে একটা অডিও উদাহরণ ক্লিপের দিচ্ছি। সাথে যদি একটা সাক্ষী সে যদি সেটা করবোরেট না করে না তাহলে? না 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 না, নট এট অল। অডিও ক্লিপটা যদি আব্দুল্লাহ আল মামুন পুলিশের আইজিপি কে উনি বলতেন যে লিথাল উইপন ব্যবহার করো, সেই অডিও যদি দেখাতে পারতেন তাহলে সরাসরি সংযুক্ত হয়ে গেল।
আমি আপনাকে ওই কথাটা বলতে চাচ্ছি আসলে আদালতে কি যে শুনেন, প্রমাণিত না হয়েছে না আর কি আমি না, একটু সেই একটু বিষয়ে একটু আমরা এখন ভাই আর্গুমেন্ট শুনেন, করতে পারি না না রাশিদ না রহমান না ভাই। না না না, আমি কারো কিছু আমি বলতে চাচ্ছি যে কাউকে ফাঁসি দেওয়া এত সহজ না নিশ্চয়ই। যে আপনি একটা অডিও রেকর্ডিং আনলেন আর পরবর্তী ঘটনার সাথে মিলিয়ে বলে দিলেন। নো, একটা ফাঁসির ঘটনায় যিনি হত্যার হুকুম দেন আর যিনি হত্যা করেন তাদের ভিতরে যে সেতু বন্ধন সেটাকে প্রমাণ করতে হয়। এখন রায়টা আপনি পড়বেন, পড়ে যদি আপনি অকাট্য সেতু বন্ধন খুঁজে পান তাহলে তো আমাকে আর কোনোদিন কোনো প্রোগ্রামে ডাকার প্রয়োজন হবে না, তা তো প্রমাণ হয়ে গেল যে বিচার খুব ভালো হয়েছে। কিন্তু আমি আপনাকে বলতে পারি আপনি ওই সেতু বন্ধন খুঁজে পাবেন না। জি। আমি বিচার করার কেউ না। মানুষের প্রাণ যখন চলে যায়, হ্যাঁ, আমি এর বিপক্ষে, এবং আল্লাহ তাআলা যার এখন প্রাণ চলে বিচারক গেছে যদি তার ভেস্ত খুঁজে নসিব পান, করুন, এবং বিচারক যদি খুঁজে পান, যার কারণে প্রাণ আদালতে যদি গেছে সেটা তাকে ডিফেন্ড না যদি করা হয় শাস্তি তাহলে দিন। তো প্রুভেন হয়ে যায়, তাই না? না না না, আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি আমাকে কোন প্রশ্নগুলো করবেন। প্রথমে আপনি জিজ্ঞাসা করেছেন যে কেন বিচারটা সম্বন্ধে আপনার মতামত কি। আমি আপনাকে বলেছি যে আমার কাছে মনে হয়েছে এটা নিখাদ নিখুঁত বিচার হচ্ছে না। 2 নম্বর যে কথাটা, আইনের ভাষা, বিয়ন্ড রিজনেবল ডাউট ইউ ক্যানট অ্যাকিউজ এনিওয়ান অফ এনি ক্রাইম ইফ ইট ইজ নট প্রুভেন টু এন এক্সটেন্ট ওয়েন দের ইজ নো ডাউট। এটা না হলে করতে পারবেন না। তা আমি আপনাকে বলছি যে আব্দুল্লাহ মামুন সাহেব রাজসাক্ষী তো দিতেই পারেন নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু কোর্টের যে রায় সেটা তো হারিয়ে যায়নি। আপনি একটা কপি চাইলে পাবেন। আপনি আমি এরপরে আসলে কোনো পাবো না অনুষ্ঠানে হয়তো, কোর্টের না রায়ের কপি পাবেন পাওয়া পাবেন যাচ্ছে না, না, রায়ের কপি রায় আসামি দিতেই পক্ষকেও রায়ের দেওয়া কপি, হয়নি। না না না, এইসব এইসব মামলা রায়ের কপি গোপন রাখার কোনো সুযোগ নেই। পাবেন, পাওয়ার পরে আপনি আপনার যে টিম তারাও রিসার্চ করবে এবং আমাকে আবার ডাকবেন। এবং শুধুমাত্র একজন বিবেকবান মানুষ হিসেবে আপনি যদি মনে করেন যে ওই যে বললাম যে হত্যার হুকুম এবং হত্যাকাণ্ডের মাঝে যে সেতুবন্ধন থাকার কথা, যাকে ইংরেজিতে আমরা বলি কানেক্টিভিটি, সেটা যদি প্রতিষ্ঠিত আপনি দেখাতে পারেন, আমি তাহলে এটা নিয়ে আর কোনোদিন কোনো কথা রাশিদ বলবো রহমান না। একদমই একদমই স্পষ্ট, কিন্তু আমি আর আপনি কি কনভিন্স হচ্ছি বা হচ্ছি না তাতে তো আসলে কিছুই যায় আসে না। আদালতে এই বিষয়টা কনভিন্স হতে হবে। আদালত যদি, দেশের আদালত যদি কনভিন্স হয়ে বলেন সেটা যদি শিওর, ভুল হয়, আমাদের কিন্তু কিছু বলার থাকে না। যেটা সেখানে আসলে রাষ্ট্রপক্ষ বা আসামি না, পক্ষকেই তখন এই ডিফেন্ড জন্য করতে হবে বা আপিল করতে হবে। এজন্যই অ্যাপিলের সুযোগ বা রিভিউয়ের সুযোগ এই বিষয়গুলো থাকে। এই এই জন্যে আপনার অনুষ্ঠানে সবসময় আমি একটা কথা বলি যে কিছু কিছু ঘটনা আছে এগুলো আলাপ করে আসলে কোনো লাভ নাই। কারণ কি, যদি আজ আমার বিদায় হয় কোনো গণ অভ্যুত্থান বিপ্লবের কারণে, তাহলে আমার ওই একই রকম জোয়ার নিয়ে এসেই তো এটা ন্যায্য ছিল কি ছিল না সেই জায়গাটা তৈরি করতে হবে। ঠিক আছে, ফরাসি বিপ্লব কোথা থেকে হয়েছে, কে করেছে, তাকে একেবারে কম্পাস দিয়ে আপনি খুঁজে বের করে দিতে পারবেন পারবেন না, কিন্তু হয়ে তো গেছে। জি, রাশিদ রহমান, শুধু এটি তাই না, স্পষ্ট শুধু আপনার তাই বক্তব্য না, থেকে, এটি স্পষ্ট আপনার প্রতিক্রিয়াটা স্পষ্ট। আপনি মনে করছেন এটি নিখাদ নিখুঁত হয় নাই, একদম স্পষ্ট। আমি এতটুকুই দর্শকদের জন্য না গ্রহণ করলাম। এবারে আমি একটু এই হয় প্রশ্নটা নাই। করি, আপনি কি মনে করেন যে এই ঘটনায় বিচার হওয়া উচিত, শেখ হাসিনার বিচার হওয়া উচিত? আপনি কি মনে করেন? আমি মনে করি বাংলাদেশের যে কোনো মানুষের ব্যাপারে যে কোনো লোক অভিযোগ দিতে পারে, তার তদন্ত হতে পারে, বিচার হতে পারে। এই জন্য তো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। কিন্তু এর মানে এই না যে আপনি ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে কাউকে ঝুলিয়ে দিবেন, কাউকে মেরে দিবেন, কাউকে ফাঁসি দিয়ে দিবেন। আমি তো কাউকে খোদার জায়গায় বসাবো না, আই এম সরি। আমি খুব ভালো মানের মুসলমান না হলে মুসলমান, আমি আল্লাহ বিশ্বাস করি, আমি মনে করি আল্লাহর নিচেই তো মানুষ। আমি তো কাউকে খোদার জায়গায় বসাইতে পারতেছি না, ঠিক আছে না? তো এখন কথা হচ্ছে যে আহ, আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মামলা হয়েছিল না, হয়েছিল তো। উনি জনগণের ভালোবাসা দিয়ে প্রমাণ করে দিয়েছেন কিসের মামলা কিসের বিচার। তো কথা হচ্ছে মামলা তো আপনি করতেই পারেন নাকি না, করতে পারেন তো, এটা তো অধিকার। হ্যাঁ, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও তো কেউ একজন গিয়ে অভিযোগ করতে পারে, পারে না? তাতে তো আর তার প্রাণ নাশ হবে না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণ অন্য জায়গায়, যে আপনার নামে অভিযোগ দেওয়া হলো বলেই কি আপনার প্রাণ নাশের ঝুঁকি থাকবে, বা আপনার নামে অভিযোগ দেওয়া হলো বলেই কি সরকার আর আপনাকে রক্ষা করবে না? তার ব্যাপারটা মানে কি এরকম? রাশিদ রহমান, আপনি মনে করেন যে মানে বিচার হওয়া উচিত, কিন্তু বিচারের যে রায় সেটিতে আপনি মানে সেটিকে নিখাদ নিখুঁত বলে সন্তুষ্ট হতে পারছেন না, এটাই? না, আমি আমি বলছি বিচারের প্রক্রিয়াটা নিখাত নয়। কিন্তু মানে আমি আমি আপনিও এমন বলছিলেন, কোন, আপনিও রেফার শুনেন, করছিলেন জাতিসংঘের সেই আমি প্রতিবেদন চলছে আমি সেখানে। আপনাকে হ্যাঁ, বলছি আমরা পরিশ্রম করি, হ্যাঁ, আমাদের আমাদের মনের জায়গাটা, মনের জগৎটা এই রাজনীতি, এই আইন অঙ্গন, এটা নিয়েই তো, এটা আমাদের জীবনের তো একটা ক্যারিয়ার একটা অংশ, ঠিক আছে না? আই টেক থিংস ভেরি সিরিয়াস। সো আমি আপনাকে আমার মুখ থেকে যা বলবো সেটা আজ থেকে 50 বছর পরেও
যাতে কোনো একাডেমিক ডিসকোর্স বা এন্ডেভারে সঠিকভাবে ব্যবহার করা যায় সেভাবে কথা বলবো। আমি যা জানি না তা নিয়ে আমি কথা বলি না, বলতে চাই না। আমি বলতে চাচ্ছি আমি কি দেখেছি, যা দেখেছি তার থেকে মনে হচ্ছে এই বিচারিক প্রক্রিয়া সঠিক নয়। এখন বিচারিক প্রক্রিয়া যদি সঠিক না হয় তাহলে যুক্তিসঙ্গত ভাবে সেই বিচারের যে রায়, সেই রায় নিয়েও তো প্রশ্ন থাকবে। জি, মানে ওইটাই তাহলে সামারি কি এটা করা যায় যে আপনি চান বিচার হোক, কিন্তু এই বিচারের যে রায়টা সেটিতে আপনি সন্তুষ্ট নন? না, আমি চাই বিচার হোক না, আমি বলতেছি বিচার প্রাপ্তি তার অধিকার সকলের। বিচার চাওয়া, বিচার পাওয়া, জি, দুটার অধিকার সমান। আপনি বলছিলেন এটা যে আমি বলতে জাতিসংঘের চাচ্ছি। সেই রিপোর্টের যে সেই সংখ্যাটা 1400, সেটি আপনিও বলছিলেন যে এত মানুষ মারা হ্যাঁ, গেছেন। মারা গেছে, একটা একটা কখনো আমি সেটা সমর্থন করি না। হ্যাঁ, এই যে মানে শুরু থেকেই আমরা যদি 5ই আগস্টের পরে শেখ হাসিনার ভার্চুয়াল যে বক্তব্য, সেখানে আমরা তাকে কখনো মানে কোনো রকম অনুশোচনা, বরাবরই আসলে সহানুভূতি তিনি প্রকাশ করেছেন নিহত আহতদের প্রতি, কিন্তু অনুশোচনা করেন নাই, কিন্তু তিনি বা কিছু রেসপন্সিবিলিটি স্বীকার করেন নাই। কিন্তু তিনি সম্প্রতি যে গণমাধ্যমগুলোতে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যে সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছেন যে তিনি আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি সেটা তিনি নিচ্ছেন। এই আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটির জন্য কি বিচার হওয়া উচিত বলে মনে করেন কিনা? আপা, কেটে গেছে, আপনি কি আরেকবার একটু বলবেন? কথা একটু কেটে গেছে। আই এম শিওর, সরি। হ্যাঁ, একটু ডিসকানেক্টেড হয়েছিল। আমি আবার প্রশ্নটা করছি যে জি, আমি যেটি বলছিলাম যে একদম শুরু থেকেই 5ই আগস্টের পরপর আমরা শেখ হাসিনাকে কখনোই আমরা শুনি নাই যে তিনি আসলে অনুশোচনা করছেন বা মানে ক্ষমা চাইছেন, এরকম কিছু কখনোই দেখা যায় নাই। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটিকে অ্যাকনলেজ করেছেন, সেটি স্বীকার করছেন যে আমার আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি ছিল। সেটির জন্য কি তার মানে সেটির জন্য কি শাস্তিযোগ্য বলে মনে করেন কিনা আপনি? বিচার হওয়া উচিত কিনা? ওনাকে ওনার সাক্ষাৎকারে যেই উপদেশ দিয়েছেন এই কথাটা বলার জন্য, এটা খুব ভুল উপদেশ দিয়েছেন। মানে এটা তিনি নিজ থেকে দেন নাই, তার সাক্ষাৎকারটা এটি উপদেশে দিয়েছেন কারো? এটা তো আমি বলতে পারছি না, কারণ মানে ওনার সাথে তো আর ওইভাবে সরাসরি যোগাযোগ আমি কেন, অনেকেরই নাই। তাহলে এবং কেন মনে হলো যেই উপদেশ দিয়েছেন, উপদেশটা তিনি কারো কাছ থেকে না, নিয়েছেন? সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা আলটিমেট রেসপন্সিবিলিটি, আমার কাছে মনে হয়েছে যে যেই উপদেশ দিচ্ছেন এটা বলার জন্য সঠিক হয়নি উপদেশটা। আর তিনি নিজে বলতে এখন পারেন কোন না এই কথা? এখন কোন সাক্ষাৎকার দিয়ে তো আর আপনি কাউকে ডাইরেক্টলি গিলটি করে ফেলতে পারেন না। না। বাট আমি বলতে চাচ্ছি যে আমি যদি সেই জায়গায় উপদেশ ওনাকে দিতাম, উনি যে চাইতেন, আমার যে সেই সুযোগ থাকতো, আমি অবশ্যই ওনাকে বলতাম যে ফুফু আপনি এই কথাটা বলবেন না, এটা বলবেন না, এটা আমি ওনাকে বলতাম। কারণ হয় কি, যখন আপনি কোনো বিচারের আওতায় থাকেন বা তদন্তের আওতায় থাকেন তখন কথা কম বলতে হয়। হ্যাঁ, কারণ অনেক সময় অনেক ইনোসেন্ট কথায় মানুষ সুযোগ নিয়ে নেয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। মানে আইনের একটা খুব বড় উপদেশের বা পরামর্শের জায়গা আছে, যে আইনজীবীরও কখনো বেশি কথা বলতে হয় না, যিনি বিচার প্রার্থী তারও কখনো বেশি কথা বলতে হয় না। যখন একটা প্রক্রিয়া শুরু হয়ে যায় তখন ওই প্রক্রিয়ার মাঝে যা আছে অতটুকু থেকেই কথা বলতে হয়। কারণ আপনাকে মনে রাখতে হবে যে, তাহলে আবার আসলে আপনাকে তিনি কথা কি বলি। করবেন? মানে আপনি আপনার না, জায়গা থেকে যদি আমি সুযোগ থাকতো আপনি এই আমি পরামর্শ দিতেন আমি বলছেন? না না হ্যাঁ, না না, আপ- আমি আবার আপনাকে কথাটা বলি। বিশেষ অপরাধের বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যক্তির বিশেষ বিচারে শুধুমাত্র দেশের মানুষ ওনাকে বিচার করছেন না, বা ইউনূস সরকারের গুটি কয়েক লোক তার বিচার করছেন না, সারা পৃথিবী তাকে বিচার করছেন। সুতরাং উনি কি বলবেন বা বলবেন না সেটা বলার আগেও তো ওনার আইন পেশায় সিদ্ধ সক্ষম ব্যক্তিদের পরামর্শ নিয়েই সাক্ষাৎকার দেওয়া উচিত আমি মনে করি। এবং আমি দেখেছি উনি অনেক লেখাপড়া করে, মানে উনি তো মানে she has a great knack, she reads a lot, হ্যাঁ, which is a very good thing. তাছাড়া তো ধরেন 15 বছর একটা দেশ চালানো যায় না, ভালো মন্দ যেভাবে দেখেন না কেন, ইটস জাস্ট নট পসিবল, ইউ হ্যাভ টু হ্যাভ সাম স্পেশাল গিফট। আমি বিশ্বাস করি ওনার এই কথা বললে উনি এখন একমত হবে যে হ্যাঁ কথা ঠিক। কারণ বিশেষ পরিস্থিতিতে কথা বলতে গেলেও
হ্যাঁ, আপনি আইনজীবী নিয়োগ করতে পারেন না না পারেন, আপনার একজন আইনজীবীর পরামর্শ নিয়েই কথা বলা উচিত। কারণ আপনারা তো তো শুধু তিনি বাংলাদেশের আইনজীবীর ভিতরে পরামর্শ মানুষ নিয়ে কথা বলেন না, না। এটাও বা আপনি নিশ্চিত কি করে হচ্ছেন? তিনি তো আসলে আমি বলছি লিখিত, মানে ইমেইলে হ্যাঁ, রিপ্লাই করেছেন, সরাসরি হ্যাঁ, কথা বলেন আমি নাই। আমি বলছি বাংলাদেশের ভিতরেই তো আপনি শুধু বিচার হচ্ছে না, সমস্ত বিশ্বব্যাপী মানুষ যারা বাংলাদেশকে নিয়ে চিন্তিত তারা সকলে তাদের চোখের সামনে আপনার বিচারের সম্মুখীন হচ্ছেন। এবং যেহেতু আপনি লিখিত সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে তো আপনার আরো এই কথা বলা উচিত না। উচিত না ভাই, মানে আমি আমি আওয়ামী লীগ করি, আমি সেই যাত্রায় বললাম উচিত না। আচ্ছা, শেখ হাসিনা যেটি বলেছেন এখন সেটি তার এখন বলার আমি তিনি হলে বলেছেন। ওনাকে এখন আমি হলে ওনাকে কি বলতে বলতাম এটা আমাকে জিজ্ঞাসা করবেন না, এটার উত্তর আমি দিব না। কেন? উত্তর কারণ এটা দিবেন তো না আমার কেন? স্কিল। হ্যাঁ, এটা আমার স্কিল। যদি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেন যে রাশেক রহমান তোমার এক্সপার্ট ওপিনিয়ন আমাকে দাও, এটা তো আমি ওনার জন্য রেখে দিয়েছি, এটা তো আপনাকে আমি দিব না। আচ্ছা, আচ্ছা, তো উনার দিস জন্য ইজ ফর হার, আচ্ছা, মানে উনি যেটা দিস করছেন, ইজ ফর দ্য পার্টি, দিস ইজ ফর আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের জন্য। উনি যেহেতু ইমেইলে একদম লিখিত বক্তব্য দিচ্ছেন, ধরে নেওয়া যায় যে ভুল তিনি করেছেন, সুচিন্তিত আমি বক্তব্য এটা ভুল দিচ্ছেন। হয়েছে। আমি বলছি শুনেন, প্রথম কথা বিচারটা ত্রুটিপূর্ণ, বিচারটা নিয়ে প্রশ্ন করা যায়, এটা আপনার সামনে পরিষ্কার করলাম। 2 নাম্বার কথা, একইভাবে এইসব বিশেষ বিশেষ পরিস্থিতিতে লিখিত সাক্ষাৎকার দিতে হয় না, আর দিলেও এই আমার কাছে টিকটিকি টিকটিকি করছে, হ্যাঁ, দিলেও এমন কারোর সাথে আলাপ করে সাক্ষাৎকারটা দিতে হতো যিনি বোঝেন যে আইনের পরিভাষায় বা আইনের প্রেক্ষিতে কতটুকু বলা উচিত কতটুকু বলা উচিত না। আচ্ছা, তার মানে আপনি মনে করছেন আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি সেটা স্বীকার করাটা ঠিক হয় নাই, কিন্তু তিনি একটা যে এক জায়গায় যে বলেছেন তা স্বীকার না। না, আমি উনি আরেকটু প্রশ্নটা করি শুনেন, রাশেক রহমান, স্বীকার কারণ না তার অস্বীকার আগে না, না আমি একটু শেষ করি, আপনি আমাকে পুরো প্রশ্নটা শুনে তারপর বলেন। সজীব ওয়াজেদ আলটিমেট জয় তিনিও বলেছেন কিছু ইনিশিয়াল মিস্টেকের কথা, এপিকে দেওয়া সাক্ষাৎকারে, সেটি নিয়ে সম্ভবত কথা হয়েছে কিনা আপনার সাথে, কিন্তু তিনিও স্বীকার করেছেন ইনিশিয়াল মিস্টেক আছে। তারপরে তিনি আসলে ইয়েস, যতগুলোতে শেখ হাসিনা বলছেন ততগুলোতেই তিনি, যেমন সাউথ চায়না মর্নিং পোস্টে তিনি তো বলছেনই, সেখানে খবরটা এরকম যে তিনি রিগ্রেট করছেন ওভার দ্য নিডলেস ব্লাডশেড যেটা তার অ্যাডমিনিস্ট্রেশন করেছে, yes, that is অপ্রয়োজনীয় রক্তপাতের জন্য Sajib তিনি Wajed Joy রিগ্রেট has করছেন। correctly said. Sajib Wajed Joy is correct. Why? If you say it is a mistake, it's good. If you say you regret the loss of all these people, এটা তো মানবিক ব্যাপার, ভালো। এখন কথা হচ্ছে যে যেমন ধরেন রায়ের এক জায়গায় বলা হয়েছে we shall inflict, হ্যাঁ, তো আপনি যদি সত্যিকার অর্থে নির্মোহ বিচার করে থাকেন, আপনি ইনফ্লিক্ট কথাটা বলবেন কেন? আপনি আজকে ইংল্যান্ডে যান, 400 বছরের বিচারকদের রায় হাতে নিয়ে আসেন, ইনফ্লিক্ট শব্দটা কত জায়গায় খুঁজে পাবেন দেখেন তো। আপনি আমেরিকায়, আপনি যুক্তরাষ্ট্রের যে জুডিশিয়ারি সিস্টেম, এখানে তো ক্যাপিটাল পানিশমেন্ট আছে। ইনফ্লিক্ট শব্দটা তার মানে হচ্ছে যে কোনো সাজায় যদি বোঝা যায় যে আপনি প্রতিহিংসা পরায়ণ অবস্থায় আছেন, তাহলে তো সাজা নাল এন্ড ভয়েড হয়ে গেল। তো ইনফ্লিক্ট শব্দটা তো কোনো লোক নির্মোহ জায়গা থেকে ব্যবহার করতে পারে না। ইংলিশ ইজ এ ভেরি ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ, রাইট? তো আপনার অনুষ্ঠানে বাংলা ইংরেজি দুইটা মিলাই বলি এই কারণে যে আমাদের উপরে তো নজর বাংলা ভাষাভাষী মানুষদের যেমন আছে, ইংরেজি বলা লোকদেরও আছে। সুতরাং দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। ইনফ্লিক্ট, আপনি একটু ব্যাখ্যা করেন কেন ইনফ্লিক্ট শব্দটাতে আপত্তি করছেন। আচ্ছা, আমি যদি বলি শারমিন চৌধুরীকে খুঁচিয়ে খুঁচিয়ে মৃত্যুর দিকে নিয়ে যেতে হবে এবং এর মধ্যে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এটা তো কোনো রায় হলো না। কেন আপনার আমি খুঁজতে দেবো? আমি তো বিচারক। Either I take your life or I don't take your life. Either I give you jail, award you with imprisonment, or I don't. Finish. না, আদালত তো বলেন না যে খুঁচিয়ে খুঁচিয়ে মৃত্যুদণ্ড। না 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 না, ওইটা আমি উদাহরণ দিই, আপনি বুঝতে চাইলেন। মানে মানে ইনফ্লিক্ট শব্দটা এখন হয়েছে কি, আমি তো অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের মতো বাংলায় অত পারঙ্গম না, আবার ধরেন মরহুম সৈয়দ মঞ্জুরুল ইসলাম সাহেবের মতো ইংরেজিতে অত পারঙ্গম না, হ্যাঁ, তখন আমার বাবাও ইংরেজির অধ্যাপক ছিলেন, আমি অতটা না। সো ইনফ্লিক্টের যে ব্যাপ্তি আমি মনে বুঝতেছি, হ্যাঁ, কিন্তু একেবারে শব্দ ব্যবহার করে আপনাকে বুঝিয়ে দেওয়ার সহজ উপায় অল্প সময় হচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করে মৃত্যুর স্বাদ পাওয়ানোর মধ্য দিয়েই এই সাজা কার্যকর করা যেতে পারে, এরকম একটা ব্যাপার। ইনফ্লিক্ট, ইটস এ ব্যাড ওয়ার্ড। হ্যাঁ, ইটস এ ব্যাড ওয়ার্ড, মানে এটা হচ্ছে পেইনফুল কিছু করা বা কোনো মানে শাস্তিটাকে পেইনফুল করা, এরকম। আসলে ফাঁসিটাও তো খুব আনন্দদায়ক না, সেটিও পেইনফুল। সেজন্য তো বলছি রায়ের ভাষা নিয়ে আমরা রায়ের ভাষা নিয়ে কথা বলি, সেটাতে আপনি নিন্দা জানিয়েছেন বা আপনি অসন্তোষ প্রকাশ করেছেন। আপনি ইসলাম ধর্মেও জানের বদলে জান,
চোখের বদলে চোখ বলে নাই কিন্তু ইনফ্লিক্ট। মৃত্যুটা খুব ভয়ানক জি জিনিস বললেই তো নির্মোহভাবে এটাকে বলতে হয়। জি আপনি রায়ের সমালোচনা করছেন, অবশ্য সেই না, রায়ের আমি সমালোচনা করছি না, আমি আপনাকে একটা দুটা জিনিস বলার চেষ্টা করছি। মানে আপনি বললেন আমার জায়গাটা হয়েছে কি, আমরা কিন্তু খুব আমি আসলে বিপদে এখন আছি। একটু রায়ের বাইরে গিয়ে আমি আসলে এই বিষয়টাও শুনতে যাচ্ছিলাম। আপনি বলছেন যে ঠিক আছে, শুরুতে এর কিছু ভুল ছিল, কিছু ভুলের কথা সজীব ওয়াজেদ জয় বললেন। তারপরে সাবেক প্রধানমন্ত্রী শেখ ভুল হাসিনা ত্রুটির তিনিও কথা বলা তিনিও দোষের কিছু না, উনি তিনিও মানবিক। তিনিও আসলে হ্যাঁ, এই ভুল এর কথা বলছেন যে আসলে মানে সবগুলোকে যদি আমি একটু সামারাইজ করি, তিনি তো ওই আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি নিয়েছেন। তিনি বলছেন যে ওই সাউথ চায়না মর্নিং পোস্ট সম্ভবত, হ্যাঁ জি, সাউথ চায়না মর্নিং পোস্ট, সেখানে বলছেন যে রিগ্রেট নিডলেস ব্লাডশেড যেটা তার প্রশাসন করেছে সেটির জন্য তিনি রিগ্রেট করছেন, যেটা ছাত্র আন্দোলন দমনের জন্য করা হয়েছিল বলে সেই পত্রিকাতে বলছে। কে 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 করছেন এটা? এটা শেখ হাসিনার ইন্টারভিউ, শেখ জি হাসিনার জি ইন্টারভিউতে তিনি জি বলছেন জি। অপ্রয়োজনীয় রক্তপাত যেটি তার অ্যাডমিনিস্ট্রেশন করেছে, সেটা যদি আমি বাংলা করি তাহলে এরকমই দাঁড়ায়। একটা অবস্থানগত পরিবর্তন কি হয়েছে, যেটা আগে তো কোনো রকম রিগ্রেট করার কোনো জায়গা শোনেন, ছিল না। এখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অনেকভাবে ব্রেকডাউনও করছে। ওবায়দুল কাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীও না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীও না। আমি এরকম কথোপকথন দেখেছি, সে সরাসরি ফোন করে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে নির্দেশ দিচ্ছে। তাহলে সুপিরিয়র রেসপন্সিবিলিটি শেখ হাসিনা ওনার ঘাড়ে একা পড়বে কেন? আপনি গত 15 মাসে যত অডিও ক্লিপ ফাঁস হয়েছে, কোনো চেইন অফ কমান্ড খুঁজে পাচ্ছেন নাকি? আই এম জাস্ট বিইং দ্য ডেভিলস অ্যাডভোকেট। কোনো চেইন অফ কমান্ড খুঁজে পাচ্ছেন? তার মানে আমি কি বলতে চাচ্ছি, যে অনেকেই তো তাদের ইচ্ছা মতো অনেক কিছু করছেন। এখন সেটার রেসপন্সিবিলিটি প্রধানমন্ত্রী হিসেবে তিনি কি সেগুলো অজ্ঞাত সেটা ছিলেন? সেটা বলছি, সেটা রেসপন্সিবিলিটি নেত্রী নিয়ে নিলেন। ওইটাই তো বললাম যে ওখানে একটু ভুল, এটা কেন নিবেন? কারণ আমি নিজেই তো বুঝতেছি, আপনি আপনি যদি আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী হিসেবে কোনো আহ, পুলিশ কর্মকর্তা যার ধরেন খুব ভালো করতে ইচ্ছা করে বা আরো বড় হইতে ইচ্ছা করে, তাকে যদি ফোন করে বলেন এই ওখানে 2টা গুলি মেরে দিয়ে তোরে প্রমোশন দেওয়া, হইতে পারে তার কথায়, তো সেটার রেসপন্সিবিলিটি আমি নিব কেন? আমি আপনাকে প্রতিটা জিনিস যুক্তি দিয়ে বলার চেষ্টা করছি। আপনি দেখেন কুমিল্লার কিন্তু এই তিনি সুপিরিয়র ঐতিহ্যবাহী লিডার কুমিল্লা। হিসেবে তিনি তো লিডারশিপ না রেসপন্সিবিলিটি নেবেনই না না, যে তার না অধীনস্থ না লিডাররা না এরকম ভাবে কথা বলছেন বা কাজ না, করছেন। সেটা সেটা আমি যাচ্ছি, একে একে যাচ্ছি। আপনার সাথে তো এই জন্য অনুষ্ঠানে আসি, ভালো লাগে যে বিস্তৃত ভাবে আলাপ করা যায়। বিপদ আছে, বিস্তৃত ভাবে আলাপ করি, দলের ভালোর জন্য করি, দেশের ভালোর জন্য করি, আবার দেখি যে আমার দলেরই কিছু লোক বেশি বুঝে, মানে আপনাকে কি বললাম ওই কথা না বুঝে দেখা যায় বিভিন্ন আজে বাজে কথাবার্তা, মানে যেটা 15 বছর আওয়ামী লীগে চলছে, নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলা, হ্যাঁ, বা নিজেরা নিজেদেরকে ধ্বংস করা, এখনো এটা চলছে। এটা কোনো ব্যতিক্রম হয় না, ভয় দেখানো। বুঝলেন না, আমাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ভয় দেখায় যে আপনি যদি আবার এই ধরনের কথা বলেন তাহলে কিন্তু আপনার, আমি জানি বেটা, জীবনে সব হারাইলাম, তোর ওই এক পোস্ট আমার কি যায়, ছাগল কোথায় গেল, বুঝেন না কথাটা? হ্যাঁ, তুই 15 বছর তো এইভাবে দলটা 12টা বাজাইছিস, তোরা একটা সিন্ডিকেটের অংশ হয়ে এখনো তোরা একই কাজ করতেছিস। বাংলাদেশের মানুষের আওয়ামী লীগকে প্রয়োজন, বাংলাদেশের মানুষের বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে প্রয়োজন। এই পাপিয়া কাণ্ডের সাথে জড়িত লোকদের আওয়ামী লীগকে প্রয়োজন নাই। এই অর্থ পাচারের আওয়ামী লীগের বাংলাদেশের মানুষের প্রয়োজন নাই। এই অন্যায়ের সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত যে মানুষগুলো, তাদের ওই আওয়ামী লীগের বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের প্রয়োজন ওই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, যেটা বাংলাদেশের মানুষের কথা বলে। সুতরাং আপনার আপনার অনুষ্ঠানে আসি কেন, একটা মাল্টাই ডিমেনশনাল আলাপ করার জন্য। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি একটু জিনিসটা নিবিড় ভাবে শুনবেন। এই 15 মাসে কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। কিভাবে? আপনি দেখেন, আমার বাবা কুমিল্লার জেলা প্রশাসক ছিলেন অনেক আগে, আপনার 1976-77-এ। সেই সময় কুমিল্লায় 2জন কিংবদন্তি রাজনৈতিক পুরুষ, একজন বাহার চাচা, আরেকজন আফজাল চাচা। ঠিক আছে, আফজাল চাচা দুনিয়ায় নাই, তিনি মরহুম, পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু বাহার সাহেব আছেন। হ্যাঁ, আচ্ছা, বাট তারা কিন্তু পোর খাওয়া পলিটিশিয়ান, অ্যান্ড দে আর লিডার্স অফ দ্য পিপল। আপনি এটা যদি খেয়াল করবেন, কুমিল্লা বিভাগ নিয়ে যখন একটা ছোট তর্ক বিতর্ক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, তৎকালীন প্রধান জননেত্রী শেখ হাসিনার সাথে হলো, বাহার সাহেব স্টুড বিসাইড হিজ পিপল। উনি খুব বিনয়ের সাথেই, আপা 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 বিনয়ের সাথে, কিন্তু উনি কুমিল্লার নামে যে
বিভক্ত হবে এই দাবিটা ছাড়েন নাই। অথচ ওই সময় আমরা অনেক পলিটিশিয়ানকে দেখছি সত্য হোক মিথ্যা হোক ন্যায় হোক অন্যায় হোক কথা বলার শক্তি তাদের ছিল না, কিন্তু বাহার সাহেবের ছিল। আমি এই রেফারেন্সটা এই কারণে আনতেছি, আপনি দেখেন কিছুদিন আগে একটা অডিও ক্লিপ ফাঁস হলো, সেখানে দেখা গেল যে জনাব ওবায়দুল কাদের সাহেব বাহার সাহেবকে ফোন করে ডাইরেক্ট বলতেছেন, বাহার তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় টেক ওভার করো। এখন দেখেন কেন বাহার সাহেব একটা ট্রু আওয়ামী লীগের পলিটিশিয়ান, উনি কথাটা শুনে তার ভিতরে কোনো উলম্ফন, কোনো উত্তেজনা বা কোনো উন্মাদনা ছিল না। তার কণ্ঠে আমি বুঝলাম যে তিনি একটু পিছিয়ে গেলেন, পিছিয়ে গিয়ে বললেন যে ওটা তো লোটাস কামাল সাহেবের এলাকা। ওবায়দুল কাদের সাহেব বললেন, নেত্রী তোমাকে বলছে টেক ওভার করতে, জিনিসটা বোঝেন। উনি কিন্তু এই কথা শোনার পরও তার ভিতরে কোনো উত্তেজনা বা টেক ওভার করার কোনো ইচ্ছা দেখা যায়নি। তিনি বলেছেন আচ্ছা আমি চিন্তা করবো। আপনি কিন্তু অডিওটা শুনে দেখবেন। তার মানে কি? তার মানে বাহার সাহেব বোঝেন যে হয়তোবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোটাস কামাল নিয়ন্ত্রণ করতে পারছেন না, হয়তোবা সেখানে জামাত শিবির ছাত্রদল অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু লোটাস কামাল ইজ স্টিল দ্য সিটিং ফাইন্যান্স মিনিস্টার অফ বাংলাদেশ, অথবা কোন স্ট্যান্ডিং কমিটির সভাপতি, অথবা তিনি পরিকল্পনা মন্ত্রী। ওটা টাইম লাইনটা আসে নাই। তার মানে উনি বোঝেন যে দলীয় শৃঙ্খলা উনি ঝাঁপ দিয়ে ঢুকলে হবে কি, যে ওখানে শৃঙ্খলাটা ধ্বংস হয়ে যাবে, দুজনের মধ্যে একটা সংঘাত তৈরি হবে। ওয়ারেস আপনি ফোনে বাহার সাহেবকে আপনার বৃত্ত না মনে করে, লোটাস কামালকে আপনার বৃত্ত মনে না করে যদি আপনি বলতেন যে বাহার সাহেব বা বাহার, জুনিয়র সিনিয়র ব্যাপার আছে, তুমি চলে আসো, তোমাকে আর লোটাস কামাল সাহেবকে নিয়ে একটু চা খাবো। একটু চা খেয়ে নেত্রী বলছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়টা কিভাবে একটু নিয়ন্ত্রণ করা যেটা আলাপ করব। আপনার কাছে কি মনে হয় কোনটা বেশি পলিটিক্যাল? সো এই উদাহরণটা আমি দিচ্ছি এই কারণে যে আজও নেত্রী বলছেন কিনা ও আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার থেকেও বড় কথা বলে থাকলো না 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 আমি বলছি বলে থাকলো, আমি বিশ্বাস করি না জননেত্রী শেখ হাসিনা বিভাজন তৈরি করার জন্য নির্দেশনা দিয়েছেন। তাহলে সাধারণ সম্পাদকের দায়িত্বটা কি ছিল? অবশ্যই নেত্রীর নির্দেশই পালন করবেন, কিন্তু করবেন ইন পলিটিক্যাল ওয়ে। কেউ তো আপনার কাজের লোক না। সেই পলিটিক্যাল ওয়েতে করছেন, মানে আপনি যেভাবে বলছেন যে বাহার সাহেব যেভাবে দলীয় শৃঙ্খলা রাখার জন্য যেটি করেছেন, আপনি কি দলীয় শৃঙ্খলা রাখার জন্য সেভাবে মেইনটেইন করছেন? এখন তো আপা আমি কি করছি আপনি আমাকে বলেন, আমি কি করছি? আমি তো অগাধ আস্থা নিয়ে সম্পর্কে বলছেন বা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সম্পর্কে বলছেন, আমি তো অগাধ আস্থা নিয়েই এই নেতৃত্বের প্রতি সম্মান দেখি তো আমি আছি বা ছিলাম বা থাকবো। কিন্তু যদি পলিটিক্যালি কেউ ব্লান্ডার করতে থাকেন, আপনি আমাকে বলেন তো কারে বলবো, কোথায় বলবো? আমরা তো বিশেষ পরিস্থিতিতে আছি, তাই না? আপনি মনে করেন, আমি একটা মানুষের তো বিবেক থাকে, একটা বিবেক থাকে না মানুষের, কম বেশি থাকে। হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগকে ভালোবাসেন এই বিষয়ে কি আমার কোনো সন্দেহ আছে? নাই। উনি আওয়ামী লীগ করেন, করবেন, করতেন, ওনার ত্যাগ আছে, এই বিষয়ে কি আমার কোনো সন্দেহ আছে? বা ওনাকে কি আমি ওবায়দুল কাদের চাচা ছাড়া মানে অসম্মানিত ভাবে কোনো না বলি না, সব সম্মান দিয়ে কথা বলি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, উনি এই 15 মাসে যতগুলো ইন্টারভিউ দিলেন, আপনি একটা ইন্টারভিউতে যদি 100টা কমেন্ট পড়ে একটা পজিটিভ কমেন্ট দেখাইতে পারবেন ওনার পক্ষে? তাহলে বিবেকের কথাটা কেন বললাম? যে আপনি যে দলটাকে ভালোবাসেন, যে দলটার ভালো চান, আপনি যখন বক্তব্য দিচ্ছেন আপনার দলেরই তো কোনো নেতাকর্মী এবং আপনার দলের বিপক্ষের লোক উভয়ই দেখছে, তাদের মধ্যে কেউই আপনার পক্ষে একটা পজিটিভ কথা বলে না। তা আপনি কি একটু আপাতত আমি ধরে নিলাম আপনি চাণক্য, আমি ধরে নিলাম আপনি ম্যাকিয়াভেলি, আমি ধরে নিলাম আপনি শানসু, আমি ধরে নিলাম আপনি নেপোলিয়ান বনে, সব ধরে নিলাম, তারপরেও কি একটু সময়ের জন্য একটু ক্ষমা দেওয়া যায় না জাতিটারে? একটু থামা যায় না? আপনি কি মনে করেন এখন যে আপনাদের বক্তব্য বলার মতো কোথাও কোনো জায়গা নাই? না না, আপনাকে বলি, আপনি আজকে জননেত্রী শেখ হাসিনা ইন্টারভিউর কথা বলছেন, আপনি কি ওবায়দুল কাদের সাহেবের কথার সাথে জননেত্রী শেখ হাসিনার কথার মিল পাচ্ছেন? কোন কথা? কোনো কথারই তো মিল নাই।
আপনাদের তো কারোর কথার তো সাথে কারোর কথার মিল হ্যাঁ, নাই। তার হয় এক্স্যাক্টলি। তা আমি তাহলে এই কথাগুলো কেন বলছি? আমি বলছি কি, যে নেত্রী যদি দলের সভানেত্রী হন, উনি একা কথা বলুক। এবার একটু আমি আসি, আমি অন্যায় কি? শোনেন, এবার একটু আপনি একটু একটা মজার বিষয় দেখেন, একটা মজার বিষয় আমি আপনাকে ছোট ছোট বলি। জেডাই খান পান্না, আমাদের আওয়ামী যোদ্ধা যারা আছেন সাইবার ওয়ার্ল্ডে, হঠাৎ করে দেখলাম শুরুর দিকে জয় বাংলা জয় বাংলা, পান্না ভাই এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে, হ্যান ত্যান করলেন। এখন নেত্রীর আইনজীবী হতে যাচ্ছেন, এখন গালি মাইরা কিছু রাখতেছেন না। এক সময় দেখি ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ফজলু ভাই এগিয়ে যান, ওনার বক্তৃতা আওয়ামী লীগের অফিসিয়াল পেজের মধ্যে, আশ্চর্য ঘটনা, হ্যাঁ, সবাই শেয়ার করতেছে পান্না। এখন আবার দেখি ফজলু ভাই ফজলু পাগলা হয়ে গেছে। এই জন্য বলতেছি রাশেক রহমান এগিয়ে যান, এখন রাশেক রহমানের 12টা বাজান, মানে যখন যারা যেভাবে লাগতেছে, বুঝলেন? আপনি একটা যে বুঝেন, আমি তো স্মৃতিভ্রম আমার হয় নাই, আল্লাহ মানে ক্ষমা করুন। পলিটিশিয়ানের মানে, হ্যাঁ, পলিটিক্সের শেষ কথা বলে কিছু নেই, কিন্তু পলিটিশিয়ানের মানে এই না যে জীবনের শুরুতে যা বলছেন জীবনের শেষে গিয়ে আরেক কথা বলবেন। হ্যাঁ, মানে মানসিক ভাবে মনোগত ভাবে চরিত্রহীন হওয়ার কোন সুযোগ রাজনীতিতে আছে কিনা আমি জানি না, ওই রাজনীতি আমি করতে চাই না। ঠিক আছে? আপনি একটা চিন্তা কিন্তু করেন তো। আপনার আপনার শরীর নিচেও যখন আপ- কমেন্ট আ- পড়ে তখন কিন্তু এই কমেন্ট পড়ে যে আওয়ামী লীগের সময়কালে আপনি তো সুবিধাভোগী ছিলেন, এখন এসে আপনি হ্যাঁ আওয়ামী হ্যাঁ লীগের হ্যাঁ, সমালোচনা আমি করছেন, ওখানে আসছি, আমি এখন একটা একটা চরিত্র করে বদল আসবো। করছেন। আপনি খুব ভালো বলছেন, আমি একটা একটা বলে বইটা ভুলে যাবো, বইলে আসতেছি। খুব ধরেন সংক্ষেপে কাদের আরেকটা প্রসঙ্গ আছে। হ্যাঁ, ধরেন কাদের সিদ্দিকী সাহেব, আমি নিজে চোখে দেখতেছি উনি শেখ হাসিনার গালি মাইরা 12টা বাজায় দিতেছে, হ্যাঁ, অনশন করতেছেন। উনি আবার বলতেছেন শেখ হাসিনা জীবনে দেশে ফিরতে পারবে না, হ্যান করছে ত্যান করছে। আবার এখন দেখি আরেক কথা বলতেছে। এখন ওনার যেমন ইচ্ছা তেমন উনি বলতেই পারেন, এটা ওনার ইচ্ছা, ওনার শরীর, ওনার মন, ওনার মুখ, ওনার বয়স। কিন্তু আমার কথা হইল, আওয়ামী লীগের যোদ্ধারা কেন দোলনার মতো একবার এখানে একবার ওখানে এই জায়গায় যাবে? এবার আমি একটু আপনি কি প্রশ্ন মনে করি, করেন না? আপনার আপনি বক্তব্যের কি জায়গাটা মনে করেন স্পষ্ট, না কেন আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা দোলনার হ্যাঁ, মতো এখান থেকে ওখানে যাবেন? মানে কেন আমি যাবে? একদম একদম মানে আপনাদের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা, তাকে আমরা বলতে শুনেছি একদম ক্ষমতা পতনের আগে, মানে সরকার পতনের আগে বহুবার শুনেছি যে এই আমেরিকা বা ডিপ স্টেট যুক্তরাষ্ট্র, তারা চাইছে সেন্ট মার্টিন দ্বীপ, তারা চাইছে ঘাঁটি স্ট্যাবলিশ করতে, যদি সেটা দিতে দেওয়া হয় তাহলে ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে না। ক্ষমতা যাওয়ার আগে বলেছেন, 5ই আগস্টের পরেও বলেছেন যে যদি এটা দিয়ে দিতাম তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হতো না। কিন্তু এখন এই সাক্ষাৎকারে তিনি বলছেন যে বিশ্বাস করবার মতো কোনো কারণ নাই যেটি আসলে বিদেশি বিদেশি কোনো প্রভাব আছে, বিদেশি শক্তির প্রভাবের কোনো প্রমাণ তিনি দেখেন নাই, বিশ্বাসযোগ্য প্রমাণ তিনি পান নাই। এখন তিনি, এটা কি দোলনার মতো কোনো নড়চড় মনে হচ্ছে, অবস্থানের পরিবর্তন মনে হচ্ছে, ইউটার্ন না কি আসলে? না, প্রথম কথা হচ্ছে 5ই আগস্টের ঘটনার পিছনে যে দুটি দেশের সবচেয়ে বড় ভূমিকা, সে দুটি দেশের একটিও আমেরিকা না। আমি সেই নাম এখানে বলতে যাব না। আমি কেন খামাখা ভাই, আমি আমার দলে নাই কোনো পদ পদবি, আমি একটা সাধারণ মানুষ, আমি একজন সমর্থক, আমি এত বড় বড় শত্রু বানাবো কেন? 5ই আগস্টের ঘটনার পিছনে যে দুটি দেশের ভূমিকা সবচেয়ে বড়, আম, সেটা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করি জানেন, বা আহ, না জানলেও তাকে জানাতে হবে। হুম। আপনি বললে কি হবে? আপনি না পাত্তা দেন না বললেন একটু আগে না, যে এত শত্রু আর বানাতে চাই না, বুঝে ভালো লাগে না, বুঝে না, কারণ কি আপনি যাকে ভালোবাসেন তার জন্য বইলে যদি শত্রু হয়ে যান, এটা মানে কি? এটা মানে কি বলেন? আমার বাবা 34 বছর বাংলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সমস্ত কিন্তু জীবন যখন আপনি এই বললেন যে দলের দুটি জন্য। দেশ একটু কারা, আমি শেষ কিছু দুটি দেশ সময় কারা, কথাটা তখন তো দর্শক না একদম না, ঝাঁপায় একটু পড়বে যে একটু দুটি শোনেন, দেশ আমরা কারা, আপনি মানুষ, একটু বলুন, আমি রোবট না, একটু আমার কথা বলুন। বলবেন, হ্যাঁ। আমার বাবার রক্ত পানি করা এই দলে তার অবদান আমার শৈশবকাল থেকে, আমি আমি বড় হব না, আমার শৈশবকাল থেকে এই ছাত্রলীগ, এই দলের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত থেকে, হ্যাঁ, কি দেখলাম আমরা, যে আপনি যার জন্য ফাইট করছেন, যার জন্য ফাইট করতে চান বা ফাইট করতে পারেন ওপেনলি, তারই আপনার দল প্রোটেকশন দিচ্ছে না, প্রোটেকশন দেয় না। সো আমি আর শত্রু বাড়াইতে চাই না। আমি আই হোপ আই ক্যান মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তো আপনাকে বললাম যে জ্ঞানত কোনোদিন আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে আমার হাত দিয়ে, আমার পরিবার, বাংলাদেশ, নেভার, ইজ ইম্পসিবল। আপনি যদি দুটো দেশের নাম প্রকাশ করেন তাহলে কিন্তু আওয়ামী লীগের ক্ষতি হবে? না, আমার ক্ষতি হবে, আমাকে কেন ক্ষতি নিতে হবে?
আওয়ামী লীগকে প্লেজ করেছেন যে উনি ওনার কর্মীকে প্রোটেক্ট করবেন? আমি তো তার কর্মী, আমাকে কি প্রোটেকশন আপনারা দেওয়া কি হবে? বা ক্ষতি করবেন, মানে আপনি কি ক্ষতির ভয় করছেন? কেন? আমার তো অনেক ক্ষতি হয়েছে। আপনি কি কিছু জানেন না? এই যে একটু আগে বললেন যে অভিযোগ আছে, এখন আমি আপনাকে উত্তরটা দিয়ে দিই, আমার অভিযোগের উত্তর। না, কিন্তু যে সেটা আমি তো আছে সরকারি, যে আপনি না বললেন সেই না সব ছাগল পাগল, তাদের না কথা আপনি পাত্তা দেন না না। না, অনেক সরকারি সুবিধা নিয়েছে, এর উত্তর দিয়ে দিই আপনাকে, সুন্দর উত্তর দিব। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের তো একটা ক্যাবিনেট ছিল, তাই না? ছিল তো, প্রত্যেক মন্ত্রণালয়ে একজন করে মন্ত্রী ছিলেন। তো সরকারি ব্যবসা বাণিজ্য দেওয়ার মালিক কারা? মন্ত্রী আর সচিব। আপনি তো মোটামুটি সবারই ইন্টারভিউ নেন, প্রত্যেককে ডেকে একবার করে জিজ্ঞাসা করবেন যে রাশেদ রহমান কোন দিন আপনার মন্ত্রণালয়ে আপনার কাছে কোনো কাজে গেছে। যদি কেউ বলতে পারে, আমাকে আপনি বলবেন হ্যাঁ আমি আসাদুজ্জামান খান কামাল সাহেবের কাছে বহুবার গিয়েছি। কেন গিয়েছি? আমার এক সিনিয়র বন্ধু, উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন এক সময়, সে বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ছাত্রলীগের সভাপতি, কিন্তু হঠাৎ করে ঘটনাচক্রে দেখা গেল তার নাগরিকত্ব নাই, সুতরাং আমার যেতে হয়েছে। আমার এলাকার কোনো পুলিশি সমস্যা নিয়ে আমাকে আসাদুজ্জামান খান কামাল সাহেবের কাছে যেতে হয়েছে। এছাড়া স্পেসিফিক কোন তদবির, মানে এমনকি চাকরি বা কিছু, একটু যে কোনো মন্ত্রীকে ডেকে জিজ্ঞেস করবেন। আমি একটা সুপ্রাচীন ঐতিহ্যবাহী পরিবারের সদস্য, বিনয়ের সাথে বলতে চাই, ভালোভাবে বেঁচে থাকার জন্য কোনোভাবেই আমাদের সরকারের কাছে কোনো কিছু নিয়ে ভালো থাকার আপনি প্রয়োজন নাই। স্পষ্ট করেছেন আপনার তবে ডিফেন্সে, আপনি আপনার পক্ষ হ্যাঁ থেকে তবে বলেছেন, কিন্তু হ্যাঁ আপনার তবে দলের লোকেরাই এটি বলে যে আপনি আসলে হ্যাঁ বলে সুবিধাভোগী। বললাম তো, আমি আপনি আমি তো ব্যাখ্যা বললাম, দিয়েছেন। আমি তো বলছি আমার জি, দলের মাঝে আপনি একটা ব্যাখ্যা অংশ দিয়েছেন। আছে। আপনি আসলে তাহলে যেদিন কোন থেকে দুটি দেশ আমি সেটি বলবেন না। যেদিন না, যেদিন থেকে আমি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি, যেদিন থেকে আমি নমিনেশন বাণিজ্যের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি, সেদিন থেকে এই লোকগুলো এসব কথা বলা শুরু করেছে। আমি তাদের কাজটা সহজ করে দিচ্ছি। তারা যেই মন্ত্রীর বাতাস পেয়ে এসব কথা লাগবে, মন্ত্রীকে জিজ্ঞাসা করতে বলেন রাশেদ রহমান তার কাছে কোনোদিন গেছে কিনা। নেভার। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের আওয়ামী লীগের জি, কিন্তু সভানেত্রী রাশেদ জননেত্রী শেখ রহমান, হাসিনা নৌকা রাশেদ দিচ্ছেন। রহমান আসলে শুনেন, একটু ওই ব্যক্তিগত ওই জায়গায় কথা না নৌকা, বলে। ওই নৌকা পাওয়ার জন্য রাশেদ রহমান কোনোদিন কোনো নেতার হাত ধর্ণা দেয়নি। আমি কৃতজ্ঞ, নেত্রী আমাকে দিয়েছেন কিন্তু আমার যে বাবার ডিজিএফআই পরে, এর কাছে ধর্ণা দিতে আমাকে হতো। নৌকা দিচ্ছে না। ডিজেপি আলাপ করতো, এটা তো বললাম তো আপনাকে, এটা তো পলিটিক্যাল একটা রং ডুইং ছিল। জি, জি, এটা তো আর আমাদের হাতে না, এটা তো আমার হাতে না। এখন ডিজিএফআই থেকে যদি ডেকে বলে আসেন চা খাই, কি বলবো আমি? জি। যে না আমি চা আমি খাবো না। আপনার ব্যাখ্যা আপনি স্পষ্ট করেছেন। আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়া অনেক প্রচারণা চালানো হচ্ছে, অনেক আপনার পিছে লেগে যাচ্ছেন। তাতেও আপনি খুব কেয়ারও করছেন না, সেটাও আপনি না স্পষ্ট আমি করলেন। এটা নিয়ে একদম তাহলে সেই চিন্তিত দুটো না। দেশের নাম বললে কেন সমস্যা? মানে সেখানে কেন কেয়ার করছেন? না ওটা একটু কেয়ার করছি, কারণ হচ্ছে যে আমার যিনি দলীয় প্রধান, ওনাকে তাকে উপলব্ধিতে নিতে হবে জিনিসটা। তারপরে ওই যে যেরকম ওই পরামর্শটা যেরকম আপনাকে দিলাম না, আচ্ছা, সেজন্য যে বললেন না। ইন্টারভিউ দেওয়ার সময় কি বলা যেতে পারে, হ্যাঁ কিছু জিনিস নিজের কাছে রাখতে হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর জিজ্ঞাসা করছিলেন, যেহেতু আপনি বলবেন না। কিন্তু অবস্থানের পরিবর্তন বা ইউ টার্ন, আপনি বলছেন দুটা দেশ দায়ী, কিন্তু আমেরিকা না। কিন্তু এটা তো আপনি শুনেছেন যে বহুবার খোদ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছেন, তারপরেও বলেছেন, আপনাদের দলের নেতারাও বেশ উচ্চকিত কণ্ঠে এটা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেট না বিষয়। আমাদের এখন এসে দলের ইউ নেতা, টার্ন। আমাদের দলের নেতা কর্মীদের ভিতরে তিনটি ভাগ আছে, তিনটি ভাগ আছে। একটি ভাগ একেবারেই নিঃশর্ত ভাবে কোনো যুক্তি তথ্য প্রমাণ ছাড়া নৌকাটাকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, পয়েন্ট ব্ল্যাঙ্ক ক্লিয়ার। আরেকটি ভাগ আছে 15 বছরে একটি বিশাল বড় দুষ্টু চক্র আওয়ামী লীগের ক্ষমতার আস্বাদ বা এর যে মধু সেটা পেয়েছে, এবং স্বাভাবিকভাবেই সম্প্রসারিতভাবে এই মধু পাওয়ার কারণে তারা এখন নতুন করে অন্য কোনো জায়গায় জায়গা না করে করে ফেলতে পারার কারণেই এখানে থেকেই তারা স্বপ্ন দেখছে যদি আমরা ফিরে এসে আবার নতুন করে মধু খেতে পারি। তাই যারা এই মধু খাওয়ার বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে তারা কথা বলে, এটা একটা অংশ। আর আরেকটা অংশ উপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবসলিউটলি ইমেচিওর একটা পলিটিক্যাল এজেন্সি দাঁড়ায় গেছে, বুঝলেন না? আপনি মনে করেন আওয়ামী লীগের বিজয়ের সময়গুলো দেখবেন, আওয়ামী লীগের বিজয় হয়েছে আহ সৈয়দ আশরাফ সাহেব, আওয়ামী লীগের বিজয় হয়েছে আব্দুল জলিল সাহেব, আওয়ামী লীগের বিজয় হয়েছে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব যখন সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন, হ্যাঁ এইসব লোকের হাত ধরে। সুতরাং আর যা আপনি দেখতেছেন এরা তো আর জনগণের খুশিতে বা জনগণের
ব্লেসিং এ হন নাই। ওনারা একটা 15 বছরের একটা ভ্রান্ত একটা আইডিয়া, একটা মডেলের মধ্যে দিয়ে বড় বড় নেতা হয়ে গেছেন। ছাইরা দেন, দেখেন 2 মিনিট টিকতে পারবে না। আমি তো বললাম আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা আমার সাথে দিয়ে দেন না একটা ভোটে, এখন দেখেন কয়টা ভোট পায়। আমি দামি ভোট তো আর এটার আসল ধারক বাহক হইতে পারে না। লেটস টেক এ স্ট্যাটিস্টিক্স, নিলে বাইরে যাবে, কোথাও টিকতে পারবে না, এটা বাস্তবতা। নিজের ঘরেও টিকতে পারবে না, কারণ মানুষ তো ভালো না, তো ঘরে টিকবে কিভাবে? আর তার থেকে বড় কথা কি, দেখেন আমরা কতগুলো কথা বলার চেষ্টা করি। নানক ভাই যুবলীগ ছাত্রলীগ সবকিছু করে দলকে ভালোবাসেন, ত্যাগী মানুষ, কোনো সন্দেহ নাই, দলকে ভালোবাসেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন, আবার বলতেছেন এখন করতেছেন না। আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকেটের গাড়িতে হামলা করার মামলার আপনি 1 নম্বর আসামি হিসেবে আছেন। সেই অবস্থায় যখন আপনি আন্দোলনের ডাক দিচ্ছেন, মার্কিনীদের যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এটার প্রভাব কি পড়বে। এখন এটা বুঝায় বলার সুযোগ তো আমার নাই, কারণ ডোনাল্ড ট্রাম্পের কাছে মার্শা বার্নিকেট ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য ডেমোক্রেট গভর্নমেন্ট, দেন ডাজন্ট ম্যাটার, because once you're a US ambassador, you bear the flag of United States of America. So Benghazi হোক, ত্রিপলি হোক, Algiers হোক, ঢাকা হোক, দিল্লি হোক, wherever, if a US ambassador is attacked এবং ওই ব্যাপারটা যদি রিজলভ না হয়, না কইরা আপনি তারে দিয়ে যদি বারবার আন্দোলন ডাকতে থাকেন, এটা তো গোপনে প্রতিবেদন চলে যাচ্ছে স্টেট ডিপার্টমেন্ট থেকে। তাহলে মার্কিনীদেরকে আপনি পক্ষে আনার কাজটা কিভাবে করতেছেন? এখন কি আমি কিন্তু এই অবস্থান পরিবর্তনটা পক্ষে আনার জন্য কাজ করা বলছেন, হতে পারে নাকি? উচিত, দরকার, অবশ্যই। আপনি বৈশ্বিক পরিবর্তন এবং বাংলাদেশের সেনাবাহিনীতে পরিবর্তন না আনলে বক্তব্যগুলো একদম খোদ শেখ হাসিনা থেকে শুরু করে বাকিদের যে বক্তব্য, সেটাও তো রেকর্ডেড। গেলাম না, মানে আটলান্টিক পার হয়ে না গেলে কি হবে, যাবে আসবে, এমন বক্তব্য এসেছে। হ্যাঁ হ্যাঁ, না ওটা ঠিক আছে, ওটা শুনেন, ওটা আপনাকে বলি যে সিরিয়ার যে এখন নাম কি, সিরিয়ার ওনার নাম কি জানি, নামটা ভুলে গেছি আমি আসলে। হলো ওই যে এখন, হ্যাঁ, না পদচ্যুত না, আসাদ না, বাশার আসাদের পরে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড ছিল, সেও তো এখন মার্কিনীদের সাথে বসতেছে না, তালেবানরাও তো বসতেছে। হ্যাঁ, অনেক কিছু পরিবর্তিত হয়, হবে না কেন, কিন্তু সবসময় গ্যাম্বল তো করা যাবে না। মাঝে মাঝে এই যেমন আপনাকে আমি বলি এইভাবে, যে যারা আমাদের বিরুদ্ধে, যারা আমাদের যারা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছেন? যারা আমাদের বিরুদ্ধে, তারা দেখেন, হ্যাঁ, যারা আমাদের বিরুদ্ধে তারা এখন কি করছে আপনি দেখেন, তারা গ্রামীণ ব্যাংকে ককটেল মারছে বা পেট্রোল বোমা মারছে। ওরা কিন্তু আমাদের বিরুদ্ধে, আমাদের দলের না। কেন মারছে বলেন তো? কারণ নোবেল প্রাইজটা তো ডক্টর ইউনূস একা পায় নাই, ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল প্রাইজ পেয়েছে। এখন ডক্টর ইউনূস যেদিন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হলেন, তিনি স্বতঃপ্রণোদিত ভাবে মেনে নিলেন যে রাজনীতিতে তিনি প্রবেশ করেছেন। এখন রাজনৈতিক প্রতিপক্ষ তাকে গালি দিতে পারে, তার ব্যাপারে প্রতিবাদ করতে পারে, আন্দোলন করতে পারে, কিন্তু গ্রামীণ ব্যাংক তো একটা ইনস্টিটিউশন, ও তো জড়ো, তার তো কোনো প্রাণ নাই, এবং বিদেশের চোখে এটা হচ্ছে গরিবের সংগঠন এবং কি নোবেল প্রাইজ পাওয়া সংগঠন। তো যখন আমাদের শত্রুরা চালাকি করে করতেছে কি, আওয়ামী লীগের নাম দিয়া গ্রামীণ ব্যাংকের মধ্যে হামলা করে দিচ্ছে, কইরা তারাই আবার গোপনে ছবি, গোপন প্রতিবেদন বানায় ইউরোপের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে, দেখো আওয়ামী লীগ ইজ ইনফ্লিক্টিং, ওই যে ওয়ার্ডটা, ইনফ্লিক্টিং harm on an institution which is called Grameen Bank, which is actually for the poverty stricken people of Bangladesh. So আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে আমরা যাতে কোনো ফাঁদে না পড়ি। আমরা কিন্তু বিভিন্ন ফাঁদে পড়তেছি। এরকম ভাবে ফাঁদ কি আপনারাও পাততেন যখন ওই যে 14-13-14-তে যখন মানে আগুন সন্ত্রাস? না, সেটা না বোধহয়, আমি এটা বিশ্বাস করতে চাই না, মনে হয় না, এটা আমি জানি না এভাবে, বাট মনে হয় না। আচ্ছা, এখন তো হিংস্রতা দেখে মনে হচ্ছে তারা আসলে এগুলা করেছে। যে হিংস্রতা আমি দেখলাম, যেভাবে তারা হত্যা, নাশকতা, অগ্নিসংযোগ এসব করছেন, তাতে করে 2015-তে করেন এটা আমি বিশ্বাস করবো না কেন, 2013-তে করেন এটা বিশ্বাস করবো না কেন? করেছেন তো। এখন আমাদের হ্যান্ডলিংটা ভুল ছিল, হ্যান্ডলিংটা ঠিক ছিল না। 2013 সালে যে বাসে আগুন দিচ্ছে তার আমি বিচার করতে পারলাম না 2024 সাল পর্যন্ত।
বিশ্বাস করে আমার কাছে ক্ষমতা আপনি বলছেন থাকতো, যে তখনও আপনারা করেন নাই, এখনো আপনারা করছেন না। বলতেছি তো, আমার যে ক্ষমতা থাকতো, যেই পিপি সাহেব ওই 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 মামলাকে কাজে লাগায় নিজের ঘর বাড়ি বানাইছে, টাকা পয়সা ঘুষ খাইছে, আমি তারা চাপ খাইতাম ধইরা। কারণ তুমি শত শত লোককে বিচার না দিয়া ঝুলাই রাখছো, ঝুলাই রেখে ওখান থেকে টাকা ইনকাম করছো, আর মাঝখান দিয়ে আওয়ামী লীগের পরে মানুষের রাগ বাড়ছে। তোমার দায়িত্ব ছিল, তোমার পবিত্র দায়িত্ব ছিল, মামলা হয়েছে, তদন্ত হইয়া চার্জশিট জমা পড়ছে, তুমি মামলা চালাইয়া রায় পর্যন্ত নিয়ে যাবা। কি 50 জন আসামি ছিল, ঠিক আছে, 5 জন দোষী সাব্যস্ত হলেন, 45 জন বেকসুর খালাস, তারা সুস্থ জীবনে চলে যাবে। তুমি কি করছো? তুমি বদমাইশ, সারা তুমি বদমাইশ। তুমি এই মামলা ব্যবহার কইরা তুমি 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানাইছো, ঘুষ খাইছো, জামিন বাণিজ্য করছো। জি, দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। জি। একটু আবার পয়েন্টে আসি, যে তাহলে আসলে কি আপনি এই অবস্থান পরিবর্তনকে কেন অবস্থান পরিবর্তন করছেন বলে মনে করেন? কোনটার অবস্থান ওই যে যেটা পরিবর্তন? বলছিলাম যে যুক্তরাষ্ট্রই বা তাদের মার্কিন ডিপ স্টেটের দায়ী, না, তারাই চেয়েছেন বলে এটা ক্ষমতা তো চলছেন, এখন বলছেন তারা এ- আসলে এ- এ- তাদের প্রভাব নাই। এটা তো অনেক বড় চিন্তার বিষয়। মানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এখন দিল্লিতে আছেন, তিনি তো হাতে কিছু সময় পেয়েছেন চিন্তা করার। মানে আপনার রেট্রোস্পেকটিভ যেই চিন্তা ভাবনা বা এটাকে বলে আপনার মানে মানুষের মনের একটা বিরাট বড় সক্ষমতা আছে, এটা আল্লাহ তাআলা দিচ্ছেন। উই ক্যান অপারেট লাইক এ টাইম মেশিন। Physically, we may not be able to travel through time, but if we close our eyes and if we think, then we can operate like a time machine. We can go far behind, we can go to the past, we can remain in the present, and also we can contemplate about the future. হ্যাঁ, খুব রিয়েলিস্টিক কিছু মডেল মানুষের মাথায় ভবিষ্যতে তৈরি করা যেতে পারে। সো অবভিয়াসলি এখন তো ওনার হাতে কিছু সময় আছে, উনি হয়তো চিন্তা ভাবনা করছেন, এবং যে ন্যারেটিভটা পরিবর্তন করলে রাজনীতির জন্য আগামী দিন ভালো হবে সেটা হয়তো তিনি বলছেন। হ্যাঁ, এই 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 জায়গাটা তো ওনাকে আমার দিতে হবে। তবে এটা বাস্তব। এটি আপনার আপনার ভাষ্য মতে যে এই যে যদি কেউ উপদেশ বা পরামর্শ দিয়ে থাকেন, এটি সঠিক পরামর্শ দিয়েছেন, মানে আলটিমেট রেসপন্সিবিলিটি শিকারটা সঠিক ছিল না, এটি পরামর্শ যে দিয়েছে ঠিক করেন নাই। আমি আপনাদের আরো সহজ করে কথাটা বলতে চাই। বলেন। হ্যাঁ, এটা চিন্তা করে বলতে হবে, কোনো আজে বাজে কথা বলা যাবে না, মানে মানে গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। সেটা হচ্ছে যে আপনি যখন কারো অভিভাবক, তখন আপনি পারেন বলেই করবেন এটা হতে পারে না। আপনি পারেন কিন্তু আপনি করবেন না। আপনি বলতে পারেন কিন্তু বলবেন না, এই জায়গাটায় থাকতে হবে। যদি এখনকার বক্তব্য ওরকম হয়ে থাকে তাহলে ভালো, কাজে লাগবে। আগের বক্তব্যটা ভুল ছিল। কারণ হ্যাঁ, কারণ 15 মাসের প্রতিটা ন্যারেটিভ তো মিথ্যা প্রমাণিত হয়েছে, কোনটারই তো আমরা দাঁড়া করাতে পারিনি। 15 মাসে যতগুলো ন্যারেটিভ সাইবার ওয়ার্ল্ডে এসেছে, আমাদের তো এখন আসলে অন গ্রাউন্ড ওইভাবে অবস্থান নাই এখনো। হ্যাঁ, 15 মাসে যতগুলো ন্যারেটিভ এসেছে প্রত্যেকটাই ভুল তাহলে প্রমাণিত রাশিদ হয়েছে। রহমান, এগুলো কি ন্যারেটিভ নাকি ফ্যাক্ট? না, ন্যারেটিভ, এগুলো ফ্যাক্ট না। ফ্যাক্টকে তো আপনি মানে ইউ ওইটা ক্যানট তাহলে রিয়েলি। ফ্যাক্ট না যে সেন্ট মার্টিন দিলে বা ঘাটিকাটতে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন, ওটাও একটা ন্যারেটিভ ছিল, এখনো একটা ন্যারেটিভ। আচ্ছা ভাই, সেন্ট মার্টিনে আপনি ঘাটিটা কেমনে বানাবেন? সেটা আমি জানি না, সেটা সেন্ট মার্টিনে, আপনাদের আচ্ছা আমি বলি, সেন্ট মার্টিনের সাইজ কি, আর ওখানে সমুদ্রের নাব্যতা কি, ওখানে কি ট্রাফিক জোন, এগুলো এটা কিভাবে আপনি কি ঘাটিটা বানাবেন বলতো? একটা ঘাটির থেকে তো কিছু একটা করতে পারতে হবে, তাই না? তা আপনি যখন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিয়ে আসবেন এই জায়গায় বসানোর জন্য, আপনার যেই ড্রাফটের জাহাজ আসবে, এটা কি, এটা এই আলাপটা এটা আমরা কেন করতে যাব? মানে এটা করতে যাবেন না, এটা করা হয়ে গেছে ইতোমধ্যে। না, মানে হ্যাঁ, মানে বলছি যে হোয়াট গুড ইজ সেন্ট মার্টিন ফর এক্সেপ্ট ইকোট্যুরিজম? ইকোট্যুরিজম ছাড়া সেন্ট মার্টিন আর কিসের জন্য ভালো? তাহলে আমি এক লাইনে শুনি, তাহলে সেই ন্যারেটিভটা ভুল ছিল না, এখনকার ন্যারেটিভটা ভুল, না কোনটা সঠিক সেটা একটাই, আমি বলবো একটাই ন্যারেটিভ সত্য। সেটা বাংলার জনগণ, বাংলার জনগণ, বাংলার জনগণ, বাংলার জনগণ আপনার সাথে থাকলে আপনার কাউকে লাগবে না, একটাই ন্যারেটিভ সত্য।
না, কিন্তু দুটা ন্যারেটিভ শোনেন, আপনাদের কাছ থেকে আসছে বা অনেকে সর্বোচ্চ আছে মহল থেকে আসছে বক্তব্য আশিক দেয়, রহমান, দুটো অনেকে ন্যারেটিভ। না এই না দুটো আমি বলি ন্যারেটিভ অনেকে, কন্ট্রাডিক্টরি, কোনটা ঠিক? শুনেন শুনেন অনেকে আছে বা বলে যে 1969 সালের আগরতলা ষড়যন্ত্র মামলায় যেরকম বঙ্গবন্ধুকে বের করে নিয়ে আসা হয়েছিল, ঠিক একইভাবে আমরা একই কাজ করব। হ্যাঁ, তা আমি সেই জায়গায় বলি যে আপনারা এই কাজটা কেন করতেছেন? বঙ্গবন্ধুর জায়গাটার সাথে আপনি কেন এখানে নিয়ে আসতেছেন? বঙ্গবন্ধুর যে আওয়ামী পরিষদ ছিল তার বিরুদ্ধে তো দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। কিন্তু আমার সেখানে প্রশ্নটা এখানে জেলের তালা করছিলাম যে কোন ভেঙে, ন্যারেটিভটা ঠিক না আপনার মনে হয়? না আমি বলি যে সেখানে জেলের তালা ভেঙে ওনাকে বের করে নিয়ে আসবে, এটা তো স্বাভাবিক। জননেত্রী শেখ হাসিনাকে হয়তো ফিরিয়ে আনবে, কিন্তু তার আশেপাশে যেগুলো আছে ধরেন, যেগুলাকে নিয়ে এই সমস্যা তৈরি হয়েছে, তাদেরকে নিয়ে তো আপনি কোনো ঘটনা ঘটাতে পারছেন না, এটা তো বাস্তবতা। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে যে সবই তো একটা ন্যারেটিভ, এটাও তো একটা ন্যারেটিভ যে আমি 1969 সালের মতো একটা বিপ্লব ঘটাই ফেলবো। ওয়ারেজ আপনি যদি এভাবে চিন্তা করেন, আপনি যেভাবে চিন্তা করেন, একেবারে নির্মোহ বিশ্লেষণে আপনি যদি যান, তাহলে দেলোয়ার হোসেন সাঈদী যুদ্ধাপরাধী, তার যখন বিচার হইলো, রায় হইলো, তার তো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই রায় হওয়ার পরে 130 জন লোক দেখলাম পুলিশ আর বিজিবির সামনে দাঁড়ায়া আত্মাহুতি দিল, মানে নিজেরা গুলি খেয়ে মারা গেল। ওরকম একটা মামলার আবার আমিও আসামি, আমি নাকি 2013 সালে জামাতের শিবিরের কোন নেতা না কর্মীকে গুলি করছে। আশ্চর্য সব ঘটনা। হ্যাঁ, ওই দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের সময় যে চাঁদে যে দেখেন না এরকম। তো তাইলে আপনি যে 13 নভেম্বর ডাকলেন, কার সাথে আলাপ আলোচনা করে আপনি নভেম্বর মাসে ডাকলেন? নভেম্বরের 13 তারিখে না ডেকে আপনি 17 তারিখেই ডাকতেন। দেলোয়ার হোসেন সাঈদীর ক্ষেত্রে 130 জন প্রাণ দিল। তা আমার নেত্রীর ব্যাপারে আপনি যখন আন্দোলন ডাকতেছেন, তাহলে একটা লোকের পা ভাঙার গল্প তো আমি এখনো ঘটনা শুনতে পারিনি। তার মানে কি, যে আপনার উচিত ছিল 7 দিন 10 দিন ধরে একটা জিনিস না টেনে একদিনেই এমন প্রতিবাদ করবেন, প্রতিবাদ শব্দটা হচ্ছে প্রতিবাদ, যেটা বাংলার প্রতিটা ঘরে ঘরে চলে যাবে। 13 তারিখের কর্মসূচি কিন্তু সফল, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই কিন্তু তারা নিজেদেরকে ঘরে রেখেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি 13 তারিখে না করে আমি 17তে করব, নাকি 11তে করব, না 12তে করব, না 14তে করব। এবং আপনার এই অনুষ্ঠানে আমি এর আগে একটা কথা বলেছিলাম, একজন ভালো জেনারেল শুধু যুদ্ধে জয়ী হন না, একজন ভালো জেনারেল যুদ্ধে যাওয়ার পরে তার প্রাণ প্রিয় সৈনিক ভাইরা যাতে অকাতরে প্রাণ না দেয় সেটাও নিশ্চিত করার চেষ্টা করেন। তার মানে এটা নিশ্চিত করার শব্দটা নাম হচ্ছে, ইংরেজিতে বলে আমি এই স্ট্র্যাটেজি, প্রসঙ্গেই তাহলে একটু আসি। বাংলা আপনি হচ্ছে কৌশল। কর্মসূচির কথা বলছেন, এই প্রসঙ্গেই আসি, যদিও আমি সেই প্রশ্নের উত্তর পেলাম না। যুক্তরাষ্ট্রের তৎপরতায় আওয়ামী লীগের পতন, এই ন্যারেটিভ ঠিক, নাকি যুক্তরাষ্ট্র বা বিদেশি শক্তির না কোনো এটা প্রভাব ঠিক নাই, না, এই ন্যারেটিভ ঠিক? কোনটা না এটা ঠিক, এটা ঠিক না, কোনটা ঠিক? কোনটা ঠিক? এটা ঠিক না। কোনটা ঠিক? জনগণ আমাদের বিপক্ষে চলে গেছিল। হ্যাঁ, মানে যুক্তরাষ্ট্রের তৎপরতাই আসলে এটা, মানে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা সেটি আসলে নাই। যুক্তরাষ্ট্র কিভাবে সারা দেশের মানুষকে আমার বিপক্ষে নেবে? না, আমি আসলে প্রশ্ন, আমি আপনার যুক্তরাষ্ট্র তো হুডিনি না, জুয়েলাইস না, আচ্ছা, তার মানে বর্তমানে যেই ন্যারেটিভটা পিসি দিচ্ছেন সরকার না। হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী, সেটি ঠিক? জনগণ আমাদের বিপক্ষে চলে গেছে। সহজ করে বলেন না। বর্তমানে যেটা আমি বলছেন খুব সেটা সহজ ঠিক, করে না উত্তর আগে দিচ্ছি। যেটা বলেছেন সেটা ঠিক? 5ই আগস্ট জনগণ আমাদের বিপক্ষে ছিল। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম যে এই বিষয়টা আপনি বলবেন না আর। একটু আসি যে আপনি কর্মসূচিগুলোর কথা বলছিলেন, সামনেও বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব অজিত তিনি বলছেন যে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, যদি ব্যান না তুলে নেওয়া হয়, তাহলে সামনে কর্মীরা আরো সহিংস হতে পারে, এরকম একটা বার্তা বা হুমকি তিনি দিচ্ছেন। আপনি এটিকে কিভাবে দেখেন? না, আপনাকে তো সবসময়, ওনার সাথে তো আমার এই বিষয়ে কোনো দ্বিমত নাই। আপনাকে তো আমি সবসময় বলেছি যে আহ, যে বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য থাকতে গেলে আওয়ামী লীগকে লাগবে, সেটা আওয়ামী লীগ বিরোধী দলই হোক আর সরকারেই থাকুক। এত বৃহৎ একটা অংশকে বাদ দিয়ে আসলে কোনো নির্বাচন সঠিক হয়েছে এটা মেনে নেওয়ার কোনো বলারও কোনো কারণ নাই। তবে আমি বর্তমান পরিস্থিতিতে যা বুঝি, যে ওরা আমাদেরকে নির্বাচন করতে দেবে না, এবং আমরা নির্বাচন প্রতিহত করার চেষ্টা নিশ্চয়ই করব, এবং এর বিরুদ্ধে তো আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে, সবই করা হচ্ছে, কিন্তু নির্বাচনটাও হবে। তবে এতটুকু বলতে পারি যে 5ই আগস্টের যে প্রতিশ্রুতি দিয়ে এই শক্তি আজ এই জায়গায় এসেছে, তারা নির্বাচনটা করার পরে বাংলার মানুষকে একটু দেখাক যে তারা কতটা বৈষম্যহীন বাংলাদেশ বানাইতে পারে।
এটা আমি দেখতে চাই। আমি দেখতে চাই এই কারণে যে আমি বাংলাদেশের নাগরিক। যে কোনো অবস্থায় বাংলাদেশ যদি ভালো হয়, আমি নিজে সেটা না করতে পারলেও আমার মনে কোনো ক্ষেত থাকবে না। সুতরাং আমি দেখতে চাই যে 5ই আগস্টের যে প্রতিশ্রুতির উপরে এবং এই 1400 ছেলে মেয়ের রক্তের উপরে যারা এখন ক্ষমতায় যাওয়ার আশা করছে বা চিন্তা করছে, তারা আসলে শেষ পর্যন্ত কি করে, এটা একটু আমাদের দেখা দরকার। কারণ এটা ঠিক যে বাংলাদেশের রাজনীতির যে প্যারাডাইম, এই প্যারাডাইমে শিফট হয়ে গেছে, বিশাল শিফট। আপনি বাংলাদেশের রাজনীতি এখন 70, 80, 90 বছর বয়সের লোকদেরকে দিয়ে করতে পারবেন না। কারণ জেনজির কথা বলার ভাষা পরিবর্তিত, হ্যাঁ, জেনজির চিন্তা ভাবনার জায়গাটা সম্পূর্ণভাবে পরিবর্তিত। সেখানে আমার দাদা বা নানার সমান বয়স্ক একজন লোক এসে কি বলবে, কি শুনবে, কি বুঝাবে, হ্যাঁ, এটা চিন্তা করার বিষয় থেকে যায়, ঠিক আছে না? হ্যাঁ, এবং এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে মানুষের উপলব্ধি যেটা আসছে এখন আস্তে আস্তে, যে আসলে ওরা আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল ওগুলো মিথ্যা হয়তো বা, সেই জায়গাটা আমরা যেতে পারছি না। কারণ আমাদের দলের আবার কিছু বড় বড় নেতা আছে, বলতেছে যে 5ই আগস্টে তো জনগণ আসে নাই, শুধু জামাত শিবির আসছিল। যখন ওইটা আপনি করতেছেন তখন আবার আপনি আপনি জনগণকে অপমান করতেছেন। আপনাকে বলতে হবে, স্বীকার করতে হবে যে হ্যাঁ, জনগণের একটা বড় অংশ আমাদের উপর থেকে আস্থা উঠে গিয়েছিল, যার দরুন আমরা কন্টিনিউ করতে পারিনি। এখন যদি আমরা সেই জনগণের মাঝে থেকে আস্থা ফিরিয়ে আনতে পারি আমাদের দিকে, তাহলে উই আর গেম, উই উইল বি দেয়ার ফর দ্য নেক্সট 100 ইয়ার্স, ফর দ্য নেক্সট 1000 ইয়ার্স। তো আমরা প্রোয়েক্টিভ পজিটিভ কথা বলতে পারছি না কেন এখনো? আমাকে 5ই আগস্টকে অস্বীকার করে কেন আমাকে রাজনীতি করতে হবে, আমি তো বুঝতে পারতেছি না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, জি, সম্প্রতি অবশ্য সজীবদের আজকে আমি একটা, বক্তব্যে কিছু দেখা যাচ্ছে যে ছাত্রদের হ্যাঁ, কিছু ক্ষোভ ছিল, সেটি তো ছিলই, কিছু সম্পৃক্ততা ছিল, সেটির বিষয়ে তিনি বলছেন ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে। আমি কে আসলে কে তার সজীব অজয় জয়ের কথা বলছি, তার হ্যাঁ আরেকটা হ্যাঁ প্রসঙ্গ শুনুন, নিয়ে, আরেকটা প্রসঙ্গ নিয়ে, তার বক্তব্যের আরেকটা প্রসঙ্গ, সেই সাক্ষাৎকারের একটা প্রসঙ্গ নিয়ে একটু জিজ্ঞাসা করি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এসেছে যে দিল্লিতে যেই জঙ্গি হামলা হলো সেখানে বাংলাদেশের মাটি ব্যবহার করে সেই প্ল্যানিং বা ব্যবস্থাপনা হয়েছে, এটি সজীব অজয় জয় একটা সাক্ষাৎকারে বলছেন। এটি আসলে মানে কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমি জানি না, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। এটা তো ওভারঅল বাংলাদেশের ক্ষতি হবে, এটা তো ইটস নট গুড, এটা দিস নট গুড। জি, শেষ করি যে আমাদের আপনারা সবসময় বলেন যে দেশে আওয়ামী লীগের ধরেন নেতাকর্মীরা। আপনি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন না, তো মার্কিন যুক্তরাষ্ট্রে তো অনেক গোলাগুলি হয় মাঝে মধ্যে, হয় না? তো সেখানে গোলাগুলির ক্ষেত্রে তো অস্ত্র অনেক সময় মেক্সিকান লোকের হাতেও থাকে, যে ঠিক মার্কিন নাগরিক না, বর্ডার পার হয়ে এসেছে। তার জন্য তো কথা বলা হয় না যে মেক্সিকো ইজ অ্যাটাকিং আস।